আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমরা পদার্থবিজ্ঞান প্রথম পত্রের নিউটনিয়ান বলবিদ্যা বা নিউটনিয়ান মেকানিক্স অধ্যায় নিয়ে আলোচনা করব। আমরা সকলেই জানি এই অধ্যায়ের টোটাল ২ টা পার্ট থাকে। একটা হচ্ছে আমাদের রৈখিক অংশ বা লিনিয়ার পার্ট, আরেকটা থাকে আমাদের কৌণিক অংশ বা অ্যাঙ্গুলার পার্ট। আজকে আমরা মূলত এই ক্লাসে লিনিয়ার পার্ট নিয়ে আলোচনা করব এবং নেক্সট ক্লাসে আমরা আমাদের কৌণিক অংশ বা অ্যাঙ্গুলার পার্ট নিয়ে আলোচনা করব। তো এটা যেহেতু একটা সিকিউ সাজেশন ভিত্তিক ক্লাস হবে, এখানে মেইনলি আমরা দেখাবো যে বোর্ড পরীক্ষায় সৃজনশীল প্রশ্নে মানে কি টপিক থেকে কোশ্চেনগুলো আসে আমরা সেগুলো নিয়ে আলোচনা করব এবং লাস্টে কিছু বোর্ড কোশ্চেন আমরা প্র্যাকটিস করব। তাহলে শুরু করা যাক। দেখো, ফার্স্টে আমাদের আছে জড়তা। তাহলে ফার্স্টে আমাদেরকে জড়তা জিনিসটা নিয়ে জানতে হবে। তো জড়তা জিনিসটা কি? জড়তা বলতে বোঝাচ্ছে বস্তু যে অবস্থায় আছে সেই অবস্থায় থাকতে চাওয়ার প্রবণতা। মানে কোনো একটা বস্তু কিরকম অবস্থাতে আছে সে সারা জীবন ওই অবস্থাতেই থাকতে চাইবে। এই যে প্রবণতা, সেই অবস্থাতেই থাকতে চাওয়ার যে ইচ্ছা, সেটাই হচ্ছে আমাদের জড়তা। এখন জড়তা কয় ধরনের সেটা আমরা একটু দেখব। জড়তা হচ্ছে আমাদের ২ ধরনের। একটা হচ্ছে স্থিতি জড়তা, একটা হচ্ছে গতি জড়তা। এখন স্থিতি জড়তা আর গতি জড়তা বলতে কি বোঝাচ্ছে? স্থিতি জড়তা বলতে বোঝাচ্ছে যে কোনো একটা বস্তু ধরলাম সেটা স্থির আছে। এখন কোনো একটা বস্তু স্থির থাকলে সে সারা জীবন স্থিরই থাকতে চাইবে। সে গতিশীল হতে চাইবে না। কারণ এই যে সারা জীবন যে স্থির হয়ে আছে, এই যে স্থির থাকতে চাওয়ার যে প্রবণতা, এই প্রবণতাই হচ্ছে আমাদের স্থিতি জড়তা। আর যখন আমরা দেখব একটা বস্তু ধরলাম একটা গাড়ি, সে গতিশীল আছে। সে সারা জীবন চাইবে সে গতিশীলই থাকবে। এখন এই যে গতিশীল থাকতে চাওয়ার যে প্রবণতা, সেটা হচ্ছে আমাদের গতি জড়তা। আরেকটা বিষয় সেটা হচ্ছে যে জড়তা আমরা সরাসরি পরিমাপ করতে পারবো না। জড়তা আমরা দেখো আমি এখানে লিখে রেখেছি যে জড়তা সরাসরি পরিমাপ করা যায় না। তাহলে আমরা কিভাবে জড়তাকে মাপবো? আমরা জড়তাকে ওভাবে মেজারমেন্ট করতে পারবো না। বাট আমরা জড়তাকে অন্য একটা রাশির রেসপেক্টিভে বা অন্য একটা রাশির সাপেক্ষে তাকে প্রকাশ করতে পারবো বা তাকে আমরা বুঝতে চেষ্টা করব। এখন আমরা দেখব যে কোন রাশির সাপেক্ষে আমরা জড়তাকে বুঝতে পারবো। দেখো লিখা আছে যে স্থিতি জড়তা সমানুপাতিক ভর। মানে ভর দ্বারা আমরা স্থিতি জড়তাকে পরিমাপ করতে পারবো এবং গতি জড়তা সমানুপাতিক ভরবেগ। মানে ভরবেগ দ্বারা আমরা গতি জড়তা পরিমাপ করতে পারবো। তাহলে আমরা বুঝলাম যে জড়তা জিনিসটা কি, স্থিতি জড়তা এবং গতি জড়তা জিনিসটা কি। কারণ এই জড়তার মাধ্যমে আমরা আস্তে আস্তে বলের মধ্যে প্রবেশ করব। পরের স্লাইডে আমরা দেখছি লিখা আছে ভরবেগ। এখন ভরবেগ জিনিসটা কি? ভরবেগটা খুবই ইজি টপিক। আমরা সবাই শুরু থেকে জেনে এসেছি যে ভর ইনটু বেগ, মানে ভর এবং বেগের গুণফলই হচ্ছে ভরবেগ। বাট এটাকে আরেকটু মানে যদি আমরা ফিল করতে চাই যে ভরবেগটা মেইনলি হয় যখন আমরা কোনো কিছু সংঘর্ষ হয়, সংঘর্ষ হওয়ার মূল কারণটা হচ্ছে ভরবেগের পরিবর্তন। ভরবেগের পরিবর্তন হলেই কোনো কিছুর মধ্যে সংঘর্ষ লেগে যায়। তো এই ভরবেগটা কি? ধরা যাক এখানে হচ্ছে একটা বস্তু। বস্তুটা বেগে যাচ্ছে। এখন এটাকে আমরা এই যে দ্বারা প্রকাশ করছি। হচ্ছে আমাদের রৈখিক ভরবেগের সিম্বল। রৈখিক ভরবেগের সিম্বলটা তাহলে কি? রৈখিক ভরবেগের সিম্বল হচ্ছে পি। তাহলে ভেক্টর ইজ ইকুয়ালস টু ইনটু ভেক্টর। টা কি? হচ্ছে আমাদের বেগ। দেখো এখানে একটা জিনিস লিখে রেখেছি আমি যে বা ভরবেগ একটা ভেক্টর রাশি। এটা আমরা সবাই জানি। কারণ ধরলাম বেগ একটা ভেক্টর রাশি আর যেহেতু ভর হচ্ছে একটা স্কেলার রাশি। তাহলে আমরা সবাই জানি স্কেলার আর ভেক্টর যদি আমরা গুণ করি সেটা আল্টিমেটলি একটা ভেক্টর রাশিতে পরিণত হয়। এই কারণে আমরা বলতে পারছি যে ভরবেগ হচ্ছে একটা ভেক্টর রাশি। আরেকটা লক্ষণীয় বিষয়, এটা অনেক সময় এটা ম্যান্ডেটরি না, বাট কিন্তু একটু খেয়াল রাখা ভালো যে এর মানটা কিরকম হবে। সাধারণত আমরা দেখি যে আলোর বেগের চেয়ে আমরা কম রাখবো জিনিসটা। তাহলে আমাদের যে লেভেলটা আছে এই লেভেলে আমরা এই আলোর বেগের চেয়ে কম দিয়ে আমরা ভরবেগগুলো আলোচনা করে থাকি। তাহলে আমরা এটা একটু খেয়াল রাখবো। নেক্সট স্লাইডে আমরা যাই। এবার আমরা আসছি বলের মধ্যে, মানে ফোর্স বা বলের ভিতরে প্রবেশ করব। এখন বল জিনিসটা কি? আমরা ফার্স্টে কিন্তু জেনে এসেছি জড়তা সম্পর্কে। এখন আমরা জড়তা থেকে বলের মধ্যে আসছি। তো দেখো বলের সংজ্ঞাতে লেখা আছে বস্তুর জড়তার পরিবর্তন করে বা করতে চায়। যেটা বস্তুর জড়তার পরিবর্তন করে বা করতে চায় সেটাই হচ্ছে বল। করে বা করতে চায়। দেখো ২ টা জিনিস। একটা করে ফেলেছে বা করতে চাওয়ার যে প্রবণতা বা করতে চাচ্ছে, এই ২ টা জিনিসের ক্ষেত্রে আমরা বল দ্বারা এটাকে প্রকাশ করতে পারি। এখন দেখো, ধরা যাক একটা বস্তু স্থির আছে। আমি সেটাকে গতিশীল করব। কিভাবে করতে পারি? সেটা গতিশীল করতে পারি এই যে বল, ফোর্সের মাধ্যমে। আবার উল্টাভাবে যদি চিন্তা করি, তাহলে দেখা যাবে যে একটা গতিশীল বস্তু আছে, সেটাকে আমি স্থির করতে চাচ্ছি। তাহলে সেটা আমি কিভাবে করব? সেটাও আমি করব
এই যে বল প্রয়োগের মাধ্যমে। তাহলে কোনো একটা স্থির বস্তুকে আমি গতিশীল করতে চাচ্ছি, কোনো গতিশীল বস্তুকে আবার স্থির করতে চাচ্ছি। দুইটাই আমি করতে পারি বল দ্বারা। তাহলে বল হচ্ছে আমাদের বস্তুর জড়তার পরিবর্তন করে বা করতে চায়। আচ্ছা, এখন দেখো বল আমাদের কি ধরনের হতে পারে? বল হতে পারে আমাদের, এখানে মেইনলি আমরা আলোচনা করছি ২ ধরনের। একটা হচ্ছে বাহ্যিক বল বা এক্সটার্নাল ফোর্স, আর একটা হচ্ছে অভ্যন্তরীণ বল বা ইন্টারনাল ফোর্স। এখন দেখো অভ্যন্তরীণ বল আর হচ্ছে বাহ্যিক বলের জিনিসটা কি, এটা যদি একটু বোঝানোর চেষ্টা করি। তো ধরা যাক এটা হচ্ছে একটা বাস। এখন বাসটা ধরো বন্ধ হয়ে গেছে। তোমরা কয়েকজন বন্ধু ছিলা। তোমরা বন্ধুরা বান্ধবরা সবাই কি করছো, এখন বাস থেকে নেমে আসলা, কয়েকজন নেমে আসলা আর কয়েকজন ভিতরে থাকলো। এখন নেমে আসার পরে কয়েকজন তোমরা বাইরে থেকে ধাক্কা দিচ্ছ, বাহিরে থেকে বাসকে ধাক্কা দিচ্ছ, বাহিরে থেকে মানে বাস থেকে বের হয়ে এসে ধাক্কা দিচ্ছ। সেটা কি? সেটা হচ্ছে আমাদের এক্সটার্নাল ফোর্স বা বাহ্যিক বল। এই যে বাহিরে এসে ধাক্কা দেওয়া, সেটা হচ্ছে আমাদের এক্সটার্নাল ফোর্স বা বাহ্যিক বল। কিন্তু দেখবা কয়েকজন ভিতরে আছে, এখন ভিতর থেকে যদি কেউ ধাক্কা দেওয়ার চেষ্টা করে, তখন সেটা হচ্ছে আমাদের অভ্যন্তরীণ বল বা ইন্টারনাল ফোর্স। তাহলে আমরা মেইনলি বলের প্রকারভেদটা জানলাম যে বল হচ্ছে আমাদের ২ ধরনের। একটা হচ্ছে বাহ্যিক বল আর একটা হচ্ছে অভ্যন্তরীণ বল। এই বাহ্যিক বল নিয়ে আমাদের মেইনলি আলোচনাটা হবে সামনে। তো দেখি সামনে কি আছে আমাদের। সামনে আছে আমাদের নিউটনের সূত্রগুলো। এই যে নিউটনস ল। তো নিউটনের এখন আমরা প্রথম সূত্র নিয়ে আলোচনা করব। দেখো আমরা আগের স্লাইডে বাহ্যিক বল সম্পর্কে জেনে এসেছি। এই বাহ্যিক বলটা এই কারণেই লাগবে কারণ এটা আমাদের ফার্স্ট লকে প্রমাণ করতে সহযোগিতা করবে। তাহলে দেখো এখানে কি লেখা আছে যে বাহ্যিক কোনো বল ক্রিয়া না করলে, মানে এফ এক্সটার্নাল যদি আমাদের 0 হয়, যে যেখানে আমরা দেখলাম যে বাস থেকে বের হয়ে এসে ধাক্কা দিচ্ছি বলে বাস গতিশীল হওয়ার চেষ্টা করেছিল, সেরকম কোনো বল এখানে ক্রিয়া করবে না, কোনো বাহ্যিক বল এখানে থাকবে না। মানে এফ এক্সটার্নাল 0 হবে। এফ এক্সটার্নাল 0 হওয়া মানে কি, আলটিমেটলি আমার ত্বরণটা 0 হয়ে যাবে। মানে আমার এখানে ত্বরণ থাকবে না, এ ইজ ইকুয়ালস টু 0 হবে। এখন যদি বাহ্যিক বল ক্রিয়া না করে তাহলে আমার কি ঘটবে সেটা আমরা দেখব। যদি বাহ্যিক বল ক্রিয়া না করে, বাহ্যিক বল ক্রিয়া না করলে স্থির বস্তু স্থিরই থাকবে। স্থির বস্তু স্থিরই থাকবে। ধরলাম একটা বস্তুর আদিবেগ 0, তার শেষ বেগও 0ই হয়ে যাবে। মানে স্থির বস্তু স্থিরই থাকবে, সেটা গতিশীল হবে না। আর যদি গতিশীল কোনো বস্তু থাকে, সেটা সমদ্রুতিতে সরল পথে চলতে থাকবে। সেটা সমদ্রুতিতে সরল পথে চলতে থাকবে। সমদ্রুতিতে সরল পথে চলতে থাকা বলতে কি বোঝায়? সমদ্রুতিতে সরল পথে চলতে থাকা বলতে বোঝায় সেটা সমবেগে যাবে। মানে বোঝাচ্ছে সমবেগে যাবে। এখন তোমরা কোশ্চেন করতে পারো, কই ভাই আমরা তো দেখি না যে হচ্ছে কোনো একটা গাড়ি সে যাচ্ছে এভাবে, বাহ্যিক বল ক্রিয়া করলেও না, সে গতিশীল ছিল, তো সে তো আস্তে আস্তে থেমে যায়, সে সরল পথে চলতে থাকে না। এটার কারণ কি? কারণ হচ্ছে মাঝখানে আমাদের ঘর্ষণ বা ফ্রিকশন আছে। এই কারণে সেটা আমাদের এই সমবেগে চলতে থাকে না। এই কারণে আমরা বলতে পারি যে আমাদের দৈনন্দিন জীবনের ক্ষেত্রেও আমরা ফার্স্ট লকে দেখতে পাই, কিন্তু এই ক্ষেত্রে অন্যান্য কিছু আমাদের ব্যতিক্রম কাজ করে। তো ফার্স্ট লটা আমরা সবাই বুঝে নিই, যে আরেকবার বলি, বাহ্যিক কোনো বল এফ এক্সটার্নাল যদি ক্রিয়া না করে তাহলে স্থির বস্তু আমার স্থির থাকবে, আর গতিশীল বস্তু সমদ্রুতিতে সরল পথে চলতে থাকবে। সমদ্রুতিতে সরল পথে চলতে থাকা বলতে বোঝায় সেটা সমবেগে চলতে থাকবে। আচ্ছা, এই যে এখানে আমি একটা ফিগার দাগায় রেখেছি, যে এখানে লেখা আছে যে এটা একটা ইউ বস্তু, মানে একটা বস্তু ইউ বেগে যাচ্ছে, সে আবার এখানে ভি বেগে যাচ্ছে। মানে কি, ইউ আর ভি যদি সেম হয়ে যায়, মানে সেটা তোমার আলটিমেটলি সমবেগে চলতে থাকছে, মানে একই বেগেই চলতে থাকছে। এটা সেকেন্ড লতে এবার আমরা যাই। এটা হচ্ছে আমাদের সেকেন্ড ল। নিউটনের সেকেন্ড লটা কি, এটা তোমরা হচ্ছে নিশ্চয়ই বইয়ে পড়ে এসছো, একটা বড়সড় একটা সংজ্ঞার মতো, বা কি বলবো, এটা সংজ্ঞার মতোই দেওয়া আছে যে ভরবেগের পরিবর্তনের হার তার প্রযুক্ত বলের সমানুপাতিক। এখন দেখো ভরবেগের পরিবর্তনের হার, এখানে যে ডিপি বলতে কি বোঝাচ্ছে, আমরা পি বলতে কিন্তু জেনে এসেছি পি হচ্ছে ভরবেগ, ডিপি বলতে বোঝাচ্ছে ভরবেগের পরিবর্তন, এইটুকু বুঝলাম। আর এখানে ডিটি দ্বারা কি বোঝাচ্ছে, একক সময় পরিবর্তন। একক সময় পরিবর্তন বলতে আমরা কি বোঝাই, একক সময় পরিবর্তন বলতে বোঝাই আমরা হার। এর মানে এটা কি, ভরবেগের পরিবর্তনের হার। ভরবেগের পরিবর্তনের হার এর উপর প্রযুক্ত বলের সমানুপাতিক, এবং বল যেদিকে ক্রিয়া করে ভরবেগের পরিবর্তনও সেই দিকেই ক্রিয়া করবে। এটাই হচ্ছে আমাদের সেকেন্ড ল। তাহলে এখানে আমরা লিখতে পারি এফ সমানুপাতিক ডিপি বাই ডিটি। এখন যদি আমরা সমানুপাতিক চিহ্নটা উঠাই দেই, ইকুয়ালস নিয়ে আসি, তাহলে এরপরে আমরা এখানে একটা সমানুপাতিক ধ্রুবক কে লিখে দিতে পারি। এখানে আমি একটু উল্লেখ করেই দিয়েছি যে এই যে ডিপি হচ্ছে একক ভরবেগের পরিবর্তন এবং ডিটি হচ্ছে একক সময়ের পরিবর্তন। একক সময়ের পরিবর্তন বলতেই বোঝাই আমরা হার। আচ্ছা, এরপরে দেখো আমরা
এখানে একটা প্রমাণ নিয়ে এসে রেখেছি, যে সেটা হচ্ছে যে এফ ইজ ইকুয়ালস টু ডিপি। এখানে পিকে আমরা একটু ব্র্যাকেটে আলাদা করে নিয়ে আসলাম। এখন আমরা পিকে কিভাবে লিখতে পারি? পিকে আমরা লিখতে পারি এমভি দ্বারা। পিকে আমরা লিখতে পারি এমভি দ্বারা। আমরা আগের স্লাইডে দেখে এসেছি যে ভরবেগ ইজ ইকুয়ালস টু এম ইন্টু ভি। তাহলে আমরা এখানে এমভি লিখলাম। এরপরে আমরা ম্যাথের যে ডিফারেন্সিয়েশনের সূত্র থাকে, যে দুইটা রাশি যদি গুণ অবস্থায় থাকে তাহলে তাদের ক্ষেত্রে যে আমাদের সূত্রটা, সেই সূত্রটা আমরা ইমপ্লিমেন্ট করে এখানে আমরা সেকেন্ড লটা নিয়ে এসেছি। এখন অনেকের কথা যে সেকেন্ড ল এত বড় কেন? আমরা তো সেকেন্ড ল সবাই হচ্ছে সাধারণত জানি যে সেকেন্ড ল হচ্ছে এফ ইজ ইকুয়ালস টু এম এ। এফ ইজ ইকুয়ালস টু এম এ হলে আমাদের সেটা সেকেন্ড ল হয়ে যায়, বাট সেটা ভুল কথা। আমাদের মেইনলি সেকেন্ড ল এর ফর্ম হচ্ছে এটা। বাট আমাদের ইউজুয়ালি যে আমরা ডেইলি যে কাজকর্ম করি বা আমাদের যে সচরাচর দৈনন্দিন জীবনের ক্ষেত্রে এফ ইজিক্যালস টু এম এটা বেশি আমরা অ্যাপ্লাই করি বা আমরা এটা বেশি খাটাই। তো আমরা এটা বুঝতে পারছি যে সেকেন্ড ল এর একটা কেস বা একটা অংশ বা একটা পার্ট হচ্ছে এফ ইজিক্যালস টু এম এ। তো আমরা সেটা এখন দেখব। আচ্ছা, এখানে যদি আমরা পুরো সূত্রটা আরেকবার একটু লক্ষ্য করি, সেটা হচ্ছে যে এফ বা ভর ইজ ইকুয়ালস টু এম ইন্টু ডিভি বাই ডিটি, এম ইন্টু ডিভি বাই ডিটি প্লাস ভি ইন্টু ডিএম বাই ডিটি, ভি ইন্টু ডিএম বাই ডিটি। আচ্ছা, এখন দেখো এই যে এই অংশটা, এই যে আমার যে সূত্র, এই সূত্রের এখন আমি দুইটা পদ দেখতে পাচ্ছি, এই যে এ একটা পদ, এ একটা পদ। এখন ধরছি যে এম আমার স্থির থাকলো, মানে ভর আমার স্থির, ভর স্থির মানে এম কনস্ট্যান্ট যদি থাকে, তাহলে ডিএম বাই ডিটি কি হয়ে যাবে? কোনো কিছু যদি কনস্ট্যান্ট থাকে তাহলে তার অন্তরীকরণের ফল আমার কি আসবে? এটা তো জিরোই আসবে। সময় সাপেক্ষ তো তার কোনো চেঞ্জ হচ্ছে না, এর মানে কি সেটা জিরো। এখন যদি করি, এর মানে কোন পার্টটা আমার জিরো হয়ে যাবে? আমার জিরো হয়ে যাবে হচ্ছে এই পার্টটা। এই পার্টটা আমার জিরো হয়ে যাবে, কারণ ডিএম বাই ডিটি আমি এখান থেকে পেয়েছি জিরো। এর মানে এই পার্টটা আমার জিরো হয়ে যাবে। তাহলে আমার থাকছে কোন পার্ট? থাকছে আমার খালি এই যে এই পার্ট, এই যে এই পার্টটা থাকছে। এই পার্টটা কি? এই পার্টটা আমি যদি লিখি তাহলে এফ ইজ ইকুয়ালস টু এম ডিভি বাই ডিটি। ডিভি বাই ডিটিকে আমি কিভাবে প্রকাশ করতে পারি? ডিভি বাই ডিটি মানে হচ্ছে এ মানে ত্বরণ, এটা হচ্ছে আমাদের বেগের পরিবর্তনের হার। বেগের পরিবর্তনের হার আমি কি জানি? বেগের পরিবর্তনের হার মানে হচ্ছে ত্বরণ। এখান থেকে আমরা পারি যে এফ ইজ ইকুয়ালস টু এম এ। এই দেখো আমি এখানে লিখে রেখেছি যে দিস ইজেন্ট সেকেন্ড ল, মানে এটা সেকেন্ড লও না, এটা সেকেন্ড ল এর একটা রূপ, যেটা আমরা মোস্ট কেসেস, দেখো মোস্ট কেসেস মানে আমরা বেশিরভাগ ক্ষেত্রে এই অংশটা ব্যবহার করে থাকি। তাহলে আরেকটা অংশ কি হতে পারে? আরেকটা অংশ হচ্ছে আমি এখানে যেমন এম স্থির দেখিয়েছি, এবার আমি এখানে ভি স্থির দেখাবো। ভি স্থির মানে কি? ভি কনস্ট্যান্ট। ভি কনস্ট্যান্ট হলে কি ভ্যারিয়েবল থাকবে এখানে? এম ভ্যারিয়েবল থাকবে, মানে কি আমার ভরটা ভ্যারিয়েবল থাকবে। এখন তোমরা প্রশ্ন করতে পারো আদৌ কি আমাদের মানে জীবনে কি কখনো আমরা দেখতে পাই যে এম ভ্যারিয়েবল এবং ভি কনস্ট্যান্ট? হ্যাঁ, দেখতে পাই। যখন আমরা মেশিন গান, তোমরা সিনেমাতে দেখে থাকবে মেশিন গান যখন হচ্ছে দেখবা যে যখন মেশিন গান থেকে ফায়ার করে আস্তে আস্তে বুলেট শেলগুলো নিচে পড়ে যায়। এর মানে কি হচ্ছে? ভরটা আমার চেঞ্জ হচ্ছে, কিন্তু যে আমরা দেখতে পাই যে বন্দুকের গুলির যে গতি সেটা কিন্তু অল টাইম সেম থাকছে। এর মানে আমার ভিটা কনস্ট্যান্ট থাকছে, বাট এমটা ভ্যারিয়েবল হয়ে যাচ্ছে। আবার দেখো যদি ট্রাকের কোনো ফুটো থাকে, ট্রাক ধরো একটা বিঘ্নে যাচ্ছে, ট্রাকে ফুটো আছে, আবার ট্রাকের ভিতরে বালি আছে, তাহলে বালি আস্তে আস্তে ওই ফুটো দিয়ে পড়তে থাকবে, কিন্তু একই বেগনে যেতে থাকবে। এর মানে কি ট্রাকের ভিতরকার বালির যে ভর, ট্রাকের ভিতরকার বালির যে ভর, সে ভরটা আস্তে আস্তে চেঞ্জ হয়ে যাচ্ছে, কিন্তু বেগটা আমার সেম আছে। এর মানে কি আমার ভিটা কনস্ট্যান্ট থাকছে এবং এমটা ভ্যারিয়েবল হয়ে যাচ্ছে। এখানে আমি যদি ভি যদি কনস্ট্যান্ট থাকে আর এম যদি ভ্যারিয়েবল হয়ে যায়, তাহলে ভি কনস্ট্যান্ট মানে কি ত্বরণ আমার জিরো হয়ে যাচ্ছে। ত্বরণ জিরো হওয়ার পরে তখন আমাদের এই রূপটা আসবে, এটাও আমাদের সেকেন্ড ল এর একটা রূপ। তাহলে আমরা সেকেন্ড ল সম্পর্কে জানলাম। সেকেন্ড ল এর ক্ষেত্রে আমরা বেশি ব্যবহার করি এটা, বাট এটাই সেকেন্ড ল নয়। এবার এবার থার্ড ল আমরা সবাই জানি, এটা এক্সট্রা করে বলার কিছু নাই। প্রত্যেক ক্রিয়ারই সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে। টু এভরি অ্যাকশন দেয়ার ইজ অ্যান ইকুয়াল অ্যান্ড অপোজিট রিয়াকশন। বাট যে জিনিসটা আমরা বেশিরভাগ ক্ষেত্রে ভুলে যাই বা মনে রাখি না, সেটা হচ্ছে এই অংশটা, এটা যে ক্রিয়া ও প্রতিক্রিয়ার জন্য দুটা আলাদা বস্তু আবশ্যক। আলাদা বস্তু বলতে কি বোঝাচ্ছে? দেখো এখানে একটা মানুষ আছে, এখানে একটা মানুষ আছে, এটা একটা দেয়াল, একটা মানুষ দেয়ালে ধাক্কা দিচ্ছে। এখানে দেখো একটা মানুষ দেয়ালকে ধাক্কা দিচ্ছে, এটাকে ধরলাম অ্যাকশন, অ্যাকশন F1। এখন দেয়ালও এই মানুষের উপর একটা বল প্রয়োগ করবে, সেটা ধরছে আমাদের রিয়াকশন বা F2।
মানুষ যেটা বল প্রয়োগ করছে সেটা হচ্ছে F1 বা সেটা হচ্ছে আমাদের ক্রিয়া বল, এবং দেয়াল যেটা মানুষের প্রতি হচ্ছে দিচ্ছে সেটা ধরছি আমরা প্রতিক্রিয়া F2। এখন দেখো, একটা হচ্ছে মানুষের প্রতি দিচ্ছে আর দেয়াল হচ্ছে মানে দেয়াল মানুষের প্রতি দিচ্ছে আর মানুষ দেয়ালের প্রতি দিচ্ছে, মানে দুইটা আলাদা বস্তু, দুইটা আলাদা বস্তু এখানে কাজ করছে। দুটাই যে এই মানুষটা দেয়ালের উপরে দিচ্ছে প্রতিক্রিয়া বলো যে আবার দেয়ালের উপরেই হচ্ছে সেটা না, প্রতিক্রিয়া বল হচ্ছে আবার মানুষের উপরে। এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি ক্রিয়া ও প্রতিক্রিয়ার জন্য দুটা আলাদা বস্তু আবশ্যক। এখন এটাকে যদি আমরা স্কেলার ফর্মে লিখি, স্কেলার ফর্মে F1 = F2 হচ্ছে, মানে কি F1 = F2 বলতে বোঝাচ্ছে এদের মান সমান। F1 = F2 বলতে বোঝাচ্ছে মান সমান। এটা হচ্ছে আমাদের স্কেলার ফর্ম, আমি এখানে কোনো ভেক্টর চিহ্ন দেইনি। আর যখন আমি ভেক্টর চিহ্ন দিচ্ছি তখন দেখো, তখন লেখা আছে F1 = -F2। -F2 বলতে এখানে কি বোঝাচ্ছে? -F2 বলতে বোঝাচ্ছে এই দুটার মান সমান ঠিক আছে, বাট এদের দিক ভিন্ন, মানে একটা আরেকটা অপোজিট। এখন দেখো এখানে অনেকে চাইবে F1 = -F2, তাহলে আমি করব কি, এখন এটা এই পাশে নিয়ে গেলে প্লাস হয়ে যাবে, F1 + F2 = 0 হয়ে যাবে। মানে এটা ভুল কথা। আমরা অনেক সময় এটা ভুল করে লিখে ফেলি, বাট F1 + F2 যদি 0 হয়ে যায় তাহলে তো কোনো নিট বলই কাজ করবে না কখনো। তাহলে আমরা এই যে মাটির নিচে যে দাঁড়িয়ে আছি ক্রিয়া প্রতিক্রিয়ার সাহায্যে, এটা তো দাঁড়িয়ে থাকতে পারতাম না কখনো। এই কারণে এটা লিখা যাবে না। অনেক সময় আমরা ভুল করে লিখে ফেলি। এটা একটু খেয়াল রাখতে হবে। নেক্সট স্লাইডে যাই আমরা। নেক্সট স্লাইড হচ্ছে আমাদের ঘাত বল আর বলের ঘাত নিয়ে। ঘাত বল জিনিসটা কি এটা একটু আমাদেরকে বুঝতে হবে। ঘাত বল জিনিসটা হচ্ছে খুব অল্প সময়ের জন্য, ধরছি ডেল টি, এখানে আমি লিখেছি ডেল টি ইজ টেন্ডস টু 0। আমি বলিনি যে ডেল টি হচ্ছে ইকুয়ালস টু 0 বলিনি। দেখো আমি এখানে লিখেও দিয়েছি ডেল টি ডাজ নট ইকুয়ালস টু 0, মানে ডেল টি কখনো 0 হবে না। 0 তো হওয়া সম্ভবই না, কারণ বল একটা ক্রিয়া করার জন্য একটা মিনিমাম টাইমের প্রয়োজন হয়। তো ধরছে সে টাইমটা খুবই সূক্ষ্ম, মানে 0-র কাছাকাছি, ধরো 0.0000001 সেকেন্ড, এরকম একটা খুবই মিনিমাম অ্যামাউন্টের টাইম। এরকম টাইমে মানে ডেল টি টেন্ডস টু 0 হচ্ছে, মানে খুব অল্প সময়ে খুব বেশি পরিমাণে একটা ফোর্স কাজ করছে, মানে বলের পরিমাণটা অনেক বেশি। সেটা হচ্ছে যে বল অ্যাপ্লাই হয় সেটাই হচ্ছে আমাদের ঘাত বল। মানে কম সময়ে খুব অল্প সময়ে বেশি পরিমাণে যে বলটা আমার অ্যাপ্লাই হচ্ছে সেটাই হচ্ছে আমাদের ঘাত বল। এটা বলতে পারো কেউ একজন তোমাকে চর মারলো, চর মারছে যখন তোমার এখানকার যে কন্ট্যাক্ট টাইম সেটা অনেক অনেক মানে ছোট হয়ে যাচ্ছে, বাট অনেক জোরে একটা ফোর্স অ্যাপ্লাই হচ্ছে। এই জিনিসটা হচ্ছে আমাদের এই ঘাত বল। এখন ঘাত বলের এককটা কি? অনেক সময় আমরা ঘাত বল আর বলের ঘাতের এককের মধ্যে আমরা পাল্টাই ফেলি বা উল্টাপাল্টা করি। একটা জিনিস মনে রাখবা, ঘাত বল, বলটা দেখো লাস্টে আছে। এটা মানে কি? এটা হচ্ছে এক ধরনের বল, এক ধরনের বল। বলের একক তো আমরা জানি নিউটন। এর মানে কি? ঘাত বলের একক অবশ্যই নিউটনই হবে। শেষ। এরপরে, এরপরে দেখো আমরা যদি একটু দেখানোর চেষ্টা করি, সেটা হচ্ছে সেকেন্ড ল অনুযায়ী F = dp/dt। এটা তো আমরা জেনে এসেছি। সেকেন্ড ল অনুযায়ী F = dp/dt। এখন dt কে যদি আমি F দ্বারা গুণ করে দেই তখন দেখো কি হয়, F dt = dp। ডিপিটা কি? ডিপি হচ্ছে আমাদের ভরবেগের পরিবর্তন। আমরা সেটা জেনে এসেছি। এই যে ভরবেগের পরিবর্তন, ভরবেগের পরিবর্তন, এটাকে যদি আমরা ম্যাথমেটিক্যাল ভাবে বা সাইনে যদি প্রকাশ করি তাহলে সেটা কিভাবে হবে, যে mv - mu। এটা হচ্ছে হচ্ছে শেষ ভরবেগ মাইনাস আদি ভরবেগ, শেষ ভরবেগ মাইনাস শেষ ভরবেগ মাইনাস আদি ভরবেগ, শেষ ভরবেগ মাইনাস আদি ভরবেগ। এখন এই যে F × T এটাই হচ্ছে আমাদের বলের ঘাত, মানে বল এবং তাদের যে কন্ট্যাক্ট টাইম বা স্পর্শকালের যে গুণফল সেটাই হচ্ছে আমাদের বলের ঘাত। এখন বলের ঘাতের এককটা কি? যেহেতু বলের ঘাত সমান হচ্ছে ভরবেগের পরিবর্তন, ভরবেগের পরিবর্তনের যেটা একক হবে সেটাই হবে আমাদের বলের ঘাতের একক। ভরবেগের পরিবর্তনের এককটা কি? ভরবেগের পরিবর্তনের একক ভরবেগের একক। এই কারণে বলের ঘাতের এককও হবে আমাদের, বলের ঘাতের এককও হবে আমাদের সেম সেই ভরবেগের একক। বলের ঘাতের একক কি? আমরা জানি যে ভরবেগের এককটাই হচ্ছে বলের ঘাতের একক হবে। তো এখানে আমরা হচ্ছে কেজি মিটার পার সেকেন্ড লিখে রেখেছি। এর সাথে আরেকটা লিখতে পারি, যেহেতু F × T মানে কি? নিউটন পার সেকেন্ড, নিউটন ইনটু সেকেন্ড, পার সেকেন্ড না সরি, নিউটন ইনটু সেকেন্ড, মানে নিউটন সেকেন্ড এবং কেজি মিটার পার সেকেন্ড, এই দুটাই হচ্ছে আমাদের বলের ঘাতের একক। এটা আমাদের ক, খ, এমসিকিউ অনেক জায়গাতে চলে আসতে পারে। এবং সৃজনশীল লেখার ক্ষেত্রে একটা বিষয়, এই একক যদি আমরা ভুল লিখি তাহলে কিন্তু টিচার চাইলে 1 মার্ক কেটে দিতে পারে। তাহলে আমরা এই একক বিষয়গুলো একটু সাবধানে লিখব।
এরপরের স্লাইডে একটা জিনিস, সেটা হচ্ছে আমাদের সংঘর্ষ টপিকটা। সংঘর্ষ টপিক থেকে আমাদের সিকিউতে মেইনলি এখান থেকে কোশ্চেনটা আসবে। সাধারণত এতক্ষণ আমরা যেটা জানলাম সেটা হচ্ছে আমাদের বেসিকটা ডেভেলপ করার জন্য আমাদের মেইনলি আসবে এই যে সংঘর্ষ টপিক, এখান থেকে আমাদের সিকিউটা মেইনলি এখান থেকে আসবে। তো সংঘর্ষটা আমাদের কয় ধরনের বা কি সেটা আমরা একটু দেখি। সংঘর্ষ, এখানে ২ ধরনের সংঘর্ষ নিয়ে আলোচনা করা হয়েছে। একটা হচ্ছে স্থিতিস্থাপক সংঘর্ষ, একটা হচ্ছে অস্থিতিস্থাপক সংঘর্ষ। স্থিতিস্থাপক সংঘর্ষটা কি? স্থিতিস্থাপক সংঘর্ষটা হচ্ছে গতিশক্তি এবং ভরবেগ উভয় সংরক্ষিত থাকবে। মানে সংঘর্ষের আগে এবং পরে বস্তুগুলোর গতিশক্তি আর ভরবেগ উভয় সংরক্ষিত থাকবে, সেটা হচ্ছে আমাদের স্থিতিস্থাপক সংঘর্ষ। আর যখন শুধু ভরবেগ সংরক্ষিত থাকবে, গতিশক্তি নয়, ভরবেগ কিন্তু সংরক্ষিত থাকছে, ভরবেগ যে সংরক্ষিত থাকবে না এমন কোনো কথা নেই, ভরবেগ সংরক্ষিত না থাকলে সেটা মানে আমাদের সংঘর্ষই হবে না। তো সেক্ষেত্রে শুধু ভরবেগ সংরক্ষিত থাকে বাট গতিশক্তি সংরক্ষিত নয়, এমন সংঘর্ষ হচ্ছে আমাদের অস্থিতিস্থাপক সংঘর্ষ। তো এখানে দেখো আমি একটা সূত্র লিখে রেখেছি। এই সূত্র থেকেও সাধারণত অনেকে বলে যে এখান থেকে সিকিউ হবে না, শুধু এমসিকিউ এর জন্য পড়বা। না, বোর্ড কোশ্চেনে এসছে এই সিকিউ, মানে এই সূত্র থেকে একটা সিকিউ এসছে, সেটা আমি তোমাদেরকে সামনে আবার দেখাবো যখন আমরা প্র্যাকটিস করব। তাহলে এই সূত্র দুইটা আমাদেরকে একটু মনে রাখতে হবে। জানি সূত্রটা অনেক বড়, দেখতে অনেক খারাপ লাগছে, অনেক বড়, কিভাবে মনে রাখবো, বাট এটা তোমাদেরকে আমি একটু শিখাই দেব, কিন্তু এটা নিজেকে বারবার করে প্র্যাকটিস করতে হবে এবং সূত্রটা মনে রাখতে হবে। এটা কোন ক্ষেত্রে অ্যাপ্লাই হবে? এটা অ্যাপ্লাই হবে মেইনলি আমাদের একমাত্রিক স্থিতিস্থাপক। একমাত্রিক কি মানে লিনিয়ার। ধরো একটা এখানে একটা বস্তু আছে, এখানে আরেকটা বস্তু আছে। এই ২ টা বস্তু এই যে একটা সরলরেখায় আছে, এরকম ক্ষেত্রে একমাত্রিক ক্ষেত্রে আমরা এই যে স্থিতিস্থাপক সংঘর্ষ আমরা দেখব, তার ক্ষেত্রে এই ২ টা সূত্র অ্যাপ্লাই হবে। এই সূত্রে কি আছে? এই সূত্রে আছে আমাদের V1 আর V2 বের করার এটা সূত্র। V1 টা কি? ধরা হচ্ছে প্রথম বস্তুর সংঘর্ষের পরে যে বেগটা হবে এবং দ্বিতীয় বস্তুর সংঘর্ষের পরে যে বেগটা হবে, সেটা আমরা বের করব। কিভাবে বের করব? খুবই ইজি। আমরা এই যে এখানে ২ টা পদ আছে, ২ টা পদের ক্ষেত্রে ফার্স্ট ইয়ারে আগে আমরা হরে m1 প্লাস m2 টা লিখে নিব। m1 প্লাস m2 লিখে নেওয়ার পরে আমরা হচ্ছে u1 আর u2 টা লিখে নিব। u1 আর u2 টা লিখে নিব। যেহেতু এটা v1, যেহেতু এটা v1 মানে কি প্রথম বস্তুর ক্ষেত্রে, তাহলে প্রথম বস্তুর বেগ মাইনাস দ্বিতীয় বস্তুর বেগ ইনটু এই যে u1 এর ক্ষেত্রে চলে গেল, প্লাস এখানে যে আমরা u2 টা লিখে রেখেছিলাম, এখানে যেহেতু m1 ফার্স্টে আছে, এর মানে এখানে আমাদের m2 টা চলে আসবে। যেহেতু এখানে m1 ফার্স্টে আছে, তাহলে এখানে আমাদের m2 টা চলে আসবে। এখন যখন আমরা V2 নির্ণয় করতে যাব, সেম ভাবে হরে m1 আর m2 এখানে লিখে রাখলাম, এখানে u1 u2 লিখে রাখলাম। এরপরে কি হবে? যেহেতু এটা V2, তাহলে এখানে আগে আমরা m2 m1 লিখে রাখবো। m2 m1 লিখে রাখবো, দিয়ে এখানে u2 থাকবে। আর যেহেতু এখানে m2 আছে, তাহলে এখানে আমাদের m1 হয়ে যাবে। 2 m1 u1 হয়ে যাবে। তো এই সূত্রটা আমি অনেক ইজিলি ভাবে বললাম, কিন্তু হ্যাঁ, আমিও মানছি আমারও অনেক কষ্ট হয়েছে এটা মনে রাখার জন্য। কিন্তু এটা বারবার একবার তোমরা দেখে নিবা, তারপরে আবার খাতায় না দেখে ৩-৪ বার প্র্যাকটিস করবা, ইজিলি এটা মনে থাকবে। এরপর হচ্ছে রকেট। রকেট থেকে সাধারণত আমাদের কোশ্চেন খুব কমই দেয় বা দেয় না বললেই চলে। সাধারণত আমরা জানি যে মানে লিনিয়ার পার্ট থেকেই সাধারণত নিউটনিয়ান মেকানিক্সে কোশ্চেনটা কম আসে। মেইনলি অ্যাঙ্গুলার পার্টের দিকেই মানে টিচারদের ঝোঁকটা বেশি থাকে। বাট তারপরে আমরা একটু শিখে রাখবো, রকেটটা একটু জানা প্রয়োজন। সেটা হচ্ছে দেখো, এটা হচ্ছে আমাদের পৃথিবী পৃষ্ঠ বা সারফেস। সারফেসে এখানে ধরো একটা লঞ্চিং প্যাডে একটা রকেট এখানে দাঁড়ায় আছে। এই কারণে দেখো আমি লিখে রাখছি t=0, মানে রকেটটা এখনো উঠতে শুরু করেনি। মানে এখানে লঞ্চিং প্যাডে রকেটটা দাঁড়ায় আছে। আর এখানে দেখো আমি u0, এখানে আস্তে, আস্তে বেগটা বাড়ছে, আমি এটা বোঝানোর চেষ্টা করছি। মানে কেবল রকেটটা লঞ্চ হবে এরকম সময়। তো এটা ধরো t=t, মানে একটা t সময়ে যেয়ে সেটা v বেগ প্রাপ্ত হলো। এটাই হচ্ছে সেই রকেটটা ধরো। এখন দেখো আমরা কয়েকটা রাশি সম্পর্কে আগে জেনে নিব। সেই রাশিটা হচ্ছে যে এখানে লিখা আছে VR। VR হচ্ছে রকেটের সাপেক্ষে জ্বালানি নির্গমনের বেগ। তো আমরা তো জানি রকেট চালাতে তো জ্বালানি প্রয়োজন হবে। তো এই জ্বালানিটা কি বেগে নির্গত হচ্ছে সেটা হচ্ছে আমাদের VR। সেটা হচ্ছে VR। VR হচ্ছে আমাদের রকেটের সাপেক্ষে জ্বালানি নির্গমনের বেগ। VR আমাদের সবসময় কনস্ট্যান্ট থাকবে। এই জিনিসটা মাথায় রাখতে হবে। এই কারণে আমি এখানে স্লাইডেও লিখে দিয়েছি যে VR সবসময় কনস্ট্যান্ট থাকবে। মানে জ্বালানিটা যে বেগে নির্গত হচ্ছে। তুমি একটা জিনিস যদি একটু ভাবো বা লক্ষ্য করো যে একটা রকেট কি বেগে যাচ্ছে, সেটা তো ওখানেই তো সব সেটআপ করা থাকবে। আর কোন বেগে জ্বালানিটা নির্গমন হবে সেটা তো আগে থেকে আমাদের প্রি-প্ল্যান করা থাকবে। এই কারণে সেটা আমাদের অল টাইম কনস্ট্যান্ট থাকছে।
এরপরে কি? এরপরে দেখো dm/dt একক সময়ে জ্বালানি দহনের হার। একক সময়ে জ্বালানি দহনের হার। দহন বলতে এখানে বোঝাচ্ছে যে জ্বালানিটা আমরা ইউজ করছি কিভাবে, কতটুকু জ্বালানি পুড়ছে সেটা। এখন dm/dt সেটা আমরা এই জ্বালানির যে ভর সেটা যে পরিবর্তন হচ্ছে জিনিসটা হচ্ছে একক সময়ে জ্বালানি দহনের হার। মানে ধরো এই রকেটের ভিতর ৫০০ কেজি জ্বালানি আছে। এখন এই আস্তে, আস্তে যখন রকেটটা উপরে উঠবে তো এই জ্বালানিটা তো ইউজ হয়ে যাবে। মানে কত সময় পর, পর বা কতটুকু পর, পর বা কয়েক সেকেন্ড পর, পর কি পরিমাণ জ্বালানি ইউজ হচ্ছে এটাই হচ্ছে আমাদের dm/dt। মানে আস্তে, আস্তে যখন উপরে যেতে থাকবে জ্বালানির পরিমাণ আস্তে, আস্তে কমতে থাকবে। এটাই কারণেই লিখা হয়েছে যে একক সময়ে জ্বালানি দহনের হার হচ্ছে dm/dt। এখন দেখো রকেটের ঊর্ধ্বমুখী ধাক্কা, মানে রকেট যখন উপরের দিকে যাবে, রকেট যখন উপরের দিকে যাবে তখন সে একটা ধাক্কা অনুভব করবে। এই ধাক্কা বা এই বলের মানটা কি? এই বলের মানটা দেখো Fr is equals to Vr into dm/dt। দেখো এটা কি একটু আমাদের পরিচিত লাগছে না সেকেন্ড লতে? সেকেন্ড লতে কিন্তু আমরা পড়ে এসেছিলাম যে F is equals to m এ যদি একটা কেস হয় তাহলে আরেকটা কেস হচ্ছে F is equals to V into dm/dt। তো আমাদের এই জিনিসটা এখানে কাজে লাগছে যে সেকেন্ড ল থেকে। এখানে কিভাবে কাজে লাগছে? কারণ আমি বলছি যে Vr টা আমার কনস্ট্যান্ট থাকবে। জ্বালানি নির্গমনের যে বেগ সেটা আমাদের কনস্ট্যান্ট থাকবে। বাট এই যে জ্বালানি দহনের যে হার মানে এই যে ভর, জ্বালানির যে ভর সেটা তো চেঞ্জ হচ্ছে। তাহলে সেটা এখানে থেকে যাবে। তো আমরা সেকেন্ড লটা এই আমাদের রকেটের ক্ষেত্রে কাজে লাগছে। এবার দেখো, এবার হচ্ছে ভূপৃষ্ঠের কাছাকাছি রকেটের উপর প্রযুক্ত বল। ভূপৃষ্ঠের কাছাকাছি রকেটের উপর প্রযুক্ত লব্ধি বলটা কিরকম হবে? আমরা ধাক্কা তো এখানেও কাজ করবে। ধাক্কা কি কাজ করবে না যখন ভূপৃষ্ঠের একটু কাছাকাছি মানে লঞ্চিং প্যাড থেকে অল্প একটু উপরে উঠছে। তখন বোঝাচ্ছে যে ভূপৃষ্ঠের কাছাকাছি রকেটের উপর প্রযুক্ত লব্ধি বলটা কি হবে? তখন সেটা হবে এই যে আমরা যে ধাক্কা অনুভব করছিলাম সেটা থাকবে। এটার সাথে থাকবে আমাদের এই যে আমাদের যে রকেট যদি এটা হয়, রকেটের তো নিচে এখন যেহেতু ভূপৃষ্ঠের কাছাকাছি আছে মানে কি তার ওজনটা তো ক্রিয়া করছে। ওজনটা যদি নিচের দিকে ক্রিয়া করে তখন এই যে সেটা এই যে mgটা আমরা এই কারণে বিয়োগ দিয়ে দিচ্ছি। mgটা কি? mgটা হচ্ছে আমাদের রকেটের ওজন। তাহলে Fr - mg করলেই আমরা লব্ধি বলটা পেয়ে যাব। Fr - mg করলে আমরা লব্ধি বলটা পেয়ে যাব। এটা আমরা একটু যদি এখানে রাখি, হ্যাঁ, থাক। এরপরে হচ্ছে টি সময় পরে রকেটের বেগ। টি সময় পরে রকেটের বেগটা কিভাবে আমরা নির্ণয় করব? টি সময় পরে রকেটের বেগটা নির্ণয় করার সূত্রটা একটু বড়। সেটা হচ্ছে v = v0 প্লাস vr ln m0/m মাইনাস gt। এখন এখানে আমরা পরিচয়গুলো একটু দেখে নিই। পরিচয়গুলো হচ্ছে টি হচ্ছে আমাদের অতিবাহিত সময়। কতটুকু সময় গেল সেটা হচ্ছে আমাদের টি। এই যে এখানে আমরা টিটাকে বসাচ্ছি। জি আমাদের অভিকর্ষীয় ত্বরণ সেটা আমরা জানি। এম নটটা কি? এম নট হচ্ছে আমাদের জ্বালানি সহ ভর। এম নটটা হচ্ছে জ্বালানি সহ আমাদের রকেটের ভর। আর এমটা কি? এমটা হচ্ছে টি সময় পর ভর। টি সময় পর ভরটা কেন চেঞ্জ হচ্ছে? টি সময় পর ভরটা চেঞ্জ হচ্ছে কারণ যখন জ্বালানি তো আমার খরচ হয়ে গেছে টি সময় পরে। টি সময় পরে জ্বালানি খরচ হওয়ার পরে যে পরিমাণ জ্বালানি অবশিষ্ট আছে সেটা সহ আমার রকেটের যে ভর সেটাই হচ্ছে আমাদের এম। তাহলে আমাদের এম নট আর এম এর পরিচয় চলে গেল। আর ভিআর তো কি? ভিআর তো আমরা প্রথমেই জেনে এসেছি যেটা আমাদের কনস্ট্যান্ট থাকছে যে বেগ সেটা হচ্ছে আমাদের ভিআর। আর ভি নট হচ্ছে আমাদের রকেটের যে একটা ইনিশিয়াল বেগ ছিল বা শুরুর যে বেগটা ছিল সেটা হচ্ছে আমাদের ভি নট। তাহলে এই সূত্র থেকে আমরা টি সময় পরে রকেটের বেগটা কিরকম হবে সেটা আমরা জানতে পারবো। এরপর হচ্ছে ফ্রিকশন। এটাও আমাদের সৃজনশীলের জন্য খুবই ইম্পর্টেন্ট টপিক। ফ্রিকশন জিনিসটা কি? ঘর্ষণ জিনিস আমরা আশা করি সবাই বুঝি। ধরা যাক একটা বস্তু এটা ডান দিকে গতিশীল আছে। তাহলে এই যে হচ্ছে বস্তুর স্পর্শতলে এই গতিকে বাধা দানকারী একটা বল কাজ করবে। গতির বিপরীত দিকে স্পর্শতলে বস্তুকে বাধা দানকারী একটা বল কাজ করবে। এই বলটাই হচ্ছে আমাদের ঘর্ষণ বা ফ্রিকশন। দেখো ফ্রিকশনের আমি ৩ টা শর্ত লিখে রেখেছি। সেই শর্তগুলো কি, কি? শর্তগুলো হচ্ছে ঘর্ষণ বা ফ্রিকশন কাজ করবে আমাদের দুটি বস্তুর স্পর্শতলে। দুটি বস্তুর স্পর্শতলে বস্তুদ্বয়ের আপেক্ষিক গতি থাকলে সেটা কাজ করবে এবং সেটাই গতির বিপরীতে কাজ করবে। তাহলে এই ৩ টা শর্তের মাধ্যমে আমরা ঘর্ষণ সম্পর্কে জানব। আচ্ছা, এখন আমরা ঘর্ষণের একটু যদি প্রকারভেদের দিকে যাই, ঘর্ষণের প্রকারভেদ কি? ঘর্ষণ ২ ধরনের। আমরা এখানে মেইনলি আলোচনা করছি ২ ধরনের কিন্তু ঘর্ষণের প্রকারভেদ আমরা আরো আছে, বিষর্ব ঘর্ষণ আছে, আরো অন্যান্য ঘর্ষণ আছে। তো আমরা এখানে মেইনলি স্থিতি ঘর্ষণ আর গতি ঘর্ষণটাই আমাদের এই সৃজনশীলের ক্ষেত্রে আসে। তাই আমরা এই ২ টা নিয়ে আলোচনা করব। তো স্থিতি ঘর্ষণ বা স্ট্যাটিক ফ্রিকশন, একটা হচ্ছে গতি ঘর্ষণ বা কাইনেটিক ফ্রিকশন। এখন স্থিতি ঘর্ষণ বা স্ট্যাটিক ফ্রিকশনকে আমরা Fs দিয়ে প্রকাশ করছি আর কাইনেটিক ফ্রিকশনকে আমরা Fk দিয়ে প্রকাশ করছি। এই যে এটা। আ
এফ সমানুপাতিক আর জিনিসটা হচ্ছে যে বস্তুর অভিলম্ব প্রতিক্রিয়ার সাথে আমার এই যে ঘর্ষণ বল সেটা সমানুপাতিক, মানে বস্তুর অভিলম্ব প্রতিক্রিয়া যদি বেশি হয় সাধারণত এই ক্ষেত্রে আমাদের ঘর্ষণ বলটাও বেশি হয়ে যায়। তো এই এফ সমানুপাতিক আর এখানে সমানুপাতিক ওঠার পরে আমরা একটা ধ্রুব নিয়ে আসি। সেই ধ্রুবটা কি? সেটা হচ্ছে এই যে মিউটা হচ্ছে আমাদের ঘর্ষণ গুণাঙ্ক। এই ঘর্ষণ গুণাঙ্ক তাহলে কিসের উপরে নির্ভর করবে? ঘর্ষণ গুণাঙ্ক নির্ভর করে বস্তু এবং তলের উপর, মানে এক এক বস্তুর ক্ষেত্রে বা এক একটা তলের ক্ষেত্রে আমাদের ঘর্ষণ গুণাঙ্কের মানটা চেঞ্জ হতে থাকে। তো আমরা সাধারণত যখন কোশ্চেনগুলো সলভ করব সাধারণত আমাদেরকে ঘর্ষণ গুণাঙ্কের মান হয় বাইর করতে দেয় বা ঘর্ষণ গুণাঙ্কের মান ওখানে দিয়ে দেয়। আমরা সেই ঘর্ষণ গুণাঙ্কের মানটা ব্যবহার করে পরবর্তী যে কোশ্চেনগুলো থাকে সেগুলো সলভ করি। আচ্ছা, তো এখানে আমরা সূত্রগুলো একটু যদি দেখে নেই, সেম সূত্র, এটার সূত্র বেশি ডিফিকাল্ট নয়। সূত্রটা হচ্ছে যে স্থিতি ঘর্ষণের যে সূত্র Fs = μs মানে এটা কি স্থিতি ঘর্ষণ গুণাঙ্ক μs * r, আর গতীয় ঘর্ষণের ক্ষেত্রে Fk = μk * r। তাহলে স্থিতি ঘর্ষণ গুণাঙ্ক, গতীয় ঘর্ষণ গুণাঙ্ক এবং r হচ্ছে আমাদের লম্ব প্রতিক্রিয়া। একটা বিষয় যে Fs max বা স্থিতি ঘর্ষণের যেটা সর্বোচ্চ মান সেটা সাধারণত গতীয় ঘর্ষণের চেয়ে বেশি হয়। এটা আমরা আমাদের বইয়ে এগুলো লেখা আছে, এগুলোর প্রমাণটা আমাদের এখনো কাছে নাই। তাই আমরা এটা ধরে নিয়ে এটা কাজটা করব, সেটা হচ্ছে যে Fs max is greater than Fk, এটা আমরা ধরে নিচ্ছি। এখন এইটার ক্ষেত্রে যদি দেখা যায় তাহলে Fs is greater than Fk, হলে μs r is greater than μkr। μs r is greater than μkr হলে এই দুই পাশ থেকে যদি আমরা rটাকে বাদ দেই তাহলে μs is greater than μk। এর মানে কি বোঝা যাচ্ছে? এর মানে বোঝা যাচ্ছে যে স্থিতি ঘর্ষণ গুণাঙ্কের মান গতি ঘর্ষণ গুণাঙ্কের মানের চেয়ে বেশি হয়। স্থিতি ঘর্ষণ গুণাঙ্কের মান গতি ঘর্ষণ গুণাঙ্কের মানের চেয়ে বেশি হয়, এটা একটু আমরা মনে রাখবো। আচ্ছা, নেক্সট স্লাইডে যদি যাই, নেক্সট স্লাইডটা এটা আমাদের জন্য খুব ইম্পর্টেন্ট হবে। কারণ এটা হচ্ছে আমাদের অ্যাপ্লিকেশন অফ নিউটনস ল। মানে নিউটনের যে সূত্রগুলো আমরা জানলাম এটাকে আমরা এখন প্রয়োগ করব কিভাবে? কি উপায়ে আমরা এটাকে প্রয়োগ করে আমাদের যে ম্যাথমেটিক্যাল যে প্রবলেমগুলো থাকবে সেগুলো আমরা সলভ করব। এখন দেখো, আমরা ফার্স্টে একটা জিনিস করব যে অ্যাক্সিস আমরা দেখে নেব। যখনই এরকম একটা বস্তু একটা তলের উপরে থাকবে বা আনত তলে থাকবে, আমরা অ্যাক্সিসটাকে একটু চিহ্নিত করে নিব মনে মনে। ধরে নিচ্ছি এটা হচ্ছে আমাদের ওয়াই অ্যাক্সিস আর এটা হচ্ছে আমাদের এক্স অ্যাক্সিস। তাহলে এটা হচ্ছে আমাদের ওয়াই অ্যাক্সিস, এটা হচ্ছে আমাদের এক্স অ্যাক্সিস। তাহলে এক্স অ্যাক্সিসের ক্ষেত্রে ধরো এখানে দুইটা বল কাজ করছে। কি কি? একটা এই যে ডান দিকে এফ কাজ করছে, মানে ডান দিকে এফ বলে বস্তুটা ডান দিকে গতিশীল হচ্ছে। আর বামে আমাদের Fs মানে স্থিতি ঘর্ষণ বা একটা ঘর্ষণ বল বামের দিকে কাজ করছে। তাহলে এটা হচ্ছে আমাদের প্রযুক্ত বল F আর এটা আমাদের ঘর্ষণ বল Fs, দুটা বিপরীত দিকে। তো ধরে নিচ্ছে ডান দিকেরটাকে যদি পজিটিভ ধরে নিচ্ছি এর মানে বাম দিকেরটা কি হয়ে যাবে? নেগেটিভ হয়ে যাবে। এই কারণে দেখো আমি এক্স অ্যাক্সিস এর ক্ষেত্রে আমি লিখে রেখেছি যে এই যে F - Fs হচ্ছে আমাদের এই যে নিট বল = ma। তাহলে F - Fs = ma, এটাই হচ্ছে আমাদের F নেট বা নিট বলের ক্ষেত্রে এটা বোঝাচ্ছে। তাহলে F - Fs মানে একটা ডান দিকে যাচ্ছে আর একটা বাম দিকে যাচ্ছে। এই কারণে সমান আমাদের যেটা নিট বল সেটা কাজ করছে। আরেকটা কি? আরেকটা হচ্ছে যেটা ওয়াই অ্যাক্সিস এর ক্ষেত্রে দেখো, ওয়াই অ্যাক্সিস এর ক্ষেত্রে কি বস্তুটার কোনো গতি আছে? না। এর মানে কি? এটা তাহলে 0 হয়ে যায়। তাহলে 0 হওয়ার ক্ষেত্রে তাহলে এর মানে কি বোঝাচ্ছে যে এই দুটা সমান হবে। এই কারণে দেখো r যেটাকে আমি উপরের সাইডে লিখেছি মানে উপরের দিকে, আর mg যেহেতু হচ্ছে বস্তুর ওজনটা নিচের দিকে কাজ করবে। এর মানে r mg হয়ে যাবে। mg হয়ে যাবে। দেখো এই কারণে ওয়াই অ্যাক্সিস আমি লিখে রেখেছি r mg, যেহেতু এইদিকে তার কোনো গতি নাই। আচ্ছা, এর পরের কেসে যদি যাই, এর পরের কেসটাতে দেখো ওইটার মতোই সেম, খালি একটু ডিফারেন্টটা কোন জায়গাতে? আমরা F যে বলটা প্রয়োগ করেছিলাম আমরা এবার এই F বলটাকে একটু অ্যাঙ্গেল করে প্রয়োগ করেছি। ধরা যাচ্ছে আনুভূমিকের সাথে আলফা কোণ করে F বলটা প্রয়োগ করেছে। এই যে আলফা কোণ করে F বলটা প্রয়োগ করেছে। আলফা কোণ করে F বলটা প্রয়োগ করার ফলে কি হলো? আলফা কোণ করে F বলটা প্রয়োগ করার ফলে আমার একটা এখানে ২ টা উপাংশ তৈরি হয়ে গেছে। একটা এই যে আমাদের উলম্ব উপাংশ F sin আলফা তৈরি হইছে। আরেকটা উপাংশ আমাদের আনুভূমিক উপাংশ সেটা হচ্ছে F cos আলফা। তাহলে একটা আমাদের উলম্ব উপাংশ, একটা হচ্ছে আমাদের উলম্ব উপাংশ হচ্ছে F sin আলফা, একটা উলম্ব উপাংশ F sin আলফা, আরেকটা হচ্ছে আনুভূমিক উপাংশ F cos আলফা। এই ২ টা আমাদের তৈরি হয়ে গেছে। তাহলে এই ২ টা আমরা যদি অ্যাক্সিস এর মধ্যে ফেলতে চাই তাহলে কিভাবে ফেলবো? ধরলাম এটা আমাদের ওয়াই অ্যাক্সিস, এটা আমাদের এক্স অ্যাক্সিস।
এটা আমাদের ওয়াই অ্যাক্সিস, এটা এক্স অ্যাক্সিস হলে ডান পাশে কোনগুলো ক্রিয়া করছে? ডান পাশে ক্রিয়া করছে আমাদের এফ কস আলফা, ডান পাশে ক্রিয়া করছে এফ কস আলফা, আর বামে ক্রিয়া করছে কি এফ এস বা আমাদের ঘর্ষণ বল। তাহলে এফ কস আলফা মাইনাস এফ এস, এফ কস আলফা মাইনাস এফ এস, এফ কস আলফা মাইনাস এফ এস ইকুয়ালস টু এম এ, মানে আমাদের যেটা নিট বল সেটাই চলে আসছে। তাহলে এফ কস আলফা মাইনাস এফ এস ইকুয়ালস টু নিট বল, এটা আমাদের এক্স অ্যাক্সিস বরাবর কাজ করছে। আর যখন আমরা ওয়াই অ্যাক্সিসে যাব, এবার দেখো যেহেতু আমরা উলম্ব উপাংশ পেয়েছি এফ সাইন আলফা, উলম্ব উপাংশ কি পেলাম? এফ সাইন আলফা, আর এখানে অভিলম্ব প্রতিক্রিয়া পেয়েছি আমরা আর, আর ওজন যেটা সেটা তো নিচের দিকে ক্রিয়া করছে। এর মানে কি এফ সাইন আলফা আর আর এই দুইটার, এফ সাইন আলফা আর আর, এফ সাইন আলফা আর আর এই দুটার আমরা যে মিলিত যে অংশ, এফ সাইন আলফা আর আর এর যে মিলিত অংশ সেটা যদি হ্যাঁ এফ সাইন আলফা, বারবার এটা ইয়া হয়ে যাচ্ছে কেন? হ্যাঁ এবার ঠিক আছে। এফ সাইন আলফা আর আর, এফ সাইন আলফা আর আর এর যে মিলিত অংশ সেটা আমাদের ওজনের সমান হয়ে যাচ্ছে। এই কারণে দেখো আমাদের উপরের দিকে কোনো গতি কাজ করছে না, উপরের দিকে কোনো গতি আমি দেখতে পাচ্ছি যে বস্তুটা উপরের দিকে যাচ্ছে বা নিচের দিকে নামছে না। এর মানে কি এই দুইটার যোগফল সবসময় আমার ওজনের সমান হয়ে যাচ্ছে। এখন আমাদের আরেকটা মনে হয় ২টা কেস বাকি আছে। হ্যাঁ, এই ২টা কেসটা আমরা একটু দেখে নিব। সেটা হচ্ছে এই যে আনত তলের অংশ। আনত তলের অংশটা একটু ডিফিকাল্ট আমাদের জন্য। বাট এখানে আমরা প্রমাণটা দেখাবো না। আমরা মেইনলি কিভাবে ম্যাথমেটিক্যাল প্রবলেমটা সলভ করব সেটা দেখাবো। তো ধরা যাচ্ছে যে আনত তলটা থিটা কোণে আছে। তো এই যে এই থিটা কোণটা আর এই যে আমাদের ওজন আর এই ওজনের যে আমাদের হচ্ছে অভিলম্ব উপাংশ বা বলতে পারি যে আনুভূমিক উপাংশর ভিতরেও যে থিটা কোণটা আসছে এটার যে প্রমাণ সেটা আমরা এখানে দেখাচ্ছি না। এই প্রমাণটা একটু কমপ্লেক্স, সেটা এখন এটা ম্যাথের ক্ষেত্রে সাধারণত যে স্থিতিবিদ্যার যে টপিকটা আছে ওখানে দেখাই। তো আমরা সেটা দেখাবো না। আমরা এখানে ধরে নিচ্ছি একটা বস্তু এখানে আছে আনত তল, এই আনত তলটা ওর আনুভূমিকের সাথে থিটা কোণ করে আছে। এখন এই বস্তুটাকে এফ বলে টানা হচ্ছে, এই বস্তুটাকে এফ বলে টানা হচ্ছে, এই বস্তুটাকে এফ বলে টানা হচ্ছে। বস্তুর ওজন এমজি নিচে ক্রিয়া করছে। এমজির এখন দুটা উপাংশ হয়ে যাবে, এমজির দুটা উপাংশ হয়ে যাবে, একটা হচ্ছে এমজি কস থিটা আর একটা হচ্ছে এমজি সাইন থিটা। এখন ধরে নিচ্ছি যেহেতু বস্তুটা ডান দিকে গতিশীল আছে, বস্তুটা ডান দিকে গতিশীল থাকার কারণে এর গতির বিপরীতে ঘর্ষণ বল ক্রিয়া করবে। তাহলে এই যে আমি এখানে এফএস, এটা হচ্ছে আমাদের ঘর্ষণ বল, মানে ঘর্ষণ বলটা আমার বামে ক্রিয়া করছে। যেহেতু এমজি নিচের দিকে ক্রিয়া করছে তাহলে এমজি এর যে আমাদের উপাংশটা যেটা সাইন থিটার যে উপাংশটা সেটাও এদিকে বাম দিকে ক্রিয়া করবে। তাহলে আমি দেখছি যদি এক্স অ্যাক্সিস এটা আলোচনা করি, এক্স অ্যাক্সিসের ক্ষেত্রে ডান দিকে আছে শুধু আমাদের এফ, ডান দিকে আছে শুধু আমাদের এফ, আর এফএস প্লাস এমজি সাইন থিটা আছে আমাদের বাম দিকে। তাহলে এফ মাইনাস এফএস মাইনাস এমজি সাইন থিটা হবে আমাদের নিট বলের সমান। তাহলে এফ মাইনাস এফএস মাইনাস এমজি সাইন থিটা হবে আমাদের নিট বলের সমান। নিট বলটা কোনটা বোঝাচ্ছে? বস্তুটা যেই দিকে যাচ্ছে সেই দিকে যে বল সেটাই হচ্ছে আমাদের নিট বল। আর যদি আমরা ওয়াই অ্যাক্সিস এর ক্ষেত্রে আলোচনা করি, ওয়াই অ্যাক্সিস এর ক্ষেত্রে দেখো, ওয়াই অ্যাক্সিস এর ক্ষেত্রে দেখো, ওয়াই অ্যাক্সিস এর ক্ষেত্রে আমার আর, ওয়াই অ্যাক্সিস এর ক্ষেত্রে আর অভিলম্ব প্রতিক্রিয়া, আর এখানে আমাদের এমজি কস থিটা এই দুইটা সমান। এই কারণে দেখো বস্তুটা কিন্তু উপরে নিচে যাচ্ছে না। এই মানে ওয়াই অ্যাক্সিস এর দিকে তার কোনো মানে গতি নাই। ওয়াই অ্যাক্সিস এর দিকে গতি নাই। এর কারণটা কি? কারণ হচ্ছে আমাদের অভিলম্ব প্রতিক্রিয়া আর এই যে এমজি কস থিটা এই দুটা ইকুয়াল হয়ে যাচ্ছে। তাই দেখো ওয়াই অ্যাক্সিস এর ক্ষেত্রে লেখা আছে আর ইকুয়ালস টু এমজি কস থিটা। এরপরে যদি যাই, এরপরটা হচ্ছে সেই আবার আগের মতো যে এটা আনত তল আছে এখানে থিটা কোণে। এবার আমরা বল যেটা প্রয়োগ করব সেটা এই তলের সাথে একটু আলফা কোণ করে প্রয়োগ করব। এই তলের সাথে আলফা কোণ করে বলটা প্রয়োগ করব। এই বল প্রয়োগ করার ফলে আমাদের এখানেও ২টা উপাংশ তৈরি হয়ে যাবে। একটা হচ্ছে এফ কজ আলফা যেটা আমাদের আনুভূমিক উপাংশ এবং এফ সাইন আলফা যেটা আমাদের উলম্ব উপাংশ। আর এখানেও আমাদের ২টা উপাংশ তৈরি হয়ে গেল। এখন যদি আমরা এক্স অ্যাক্সিস এর ক্ষেত্রে আলোচনা করি তাহলে আমাদের ডান দিকে কি আছে? এফ কজ আলফা। যেহেতু বস্তুটা হচ্ছে ডান দিকে এফ কজ আলফা আছে, তাহলে এর এর বিপরীত দিকে আর এদিকে নিট ত্বরণ কাজ করছে, তাহলে এর বিপরীত দিকে আমাদের ঘর্ষণ বলটা এই যে এফএস কাজ করবে। এমজি, এমজি নিচে আছে। এমজি নিচে আছে মানে কি? এমজি আবার এই হচ্ছে আমাদের উলম্ব অভিলম্বের প্রতিক্রিয়ার সাথে যদি থিটা কোণ করে থাকে তাহলে এমজি, এমজি এর ক্ষেত্রেও আমরা ২টা উপাংশ পাবো। একটা হচ্ছে যে এমজি সাইন থিটা আর একটা এমজি কস থিটা। তাহলে এমজি সাইন থিটাটাও আমাদের বাম দিকে কাজ করবে। এমজি সাইন থিটাটাও আমাদের বাম দিকে কাজ করবে। তাহলে এফএস প্লাস এমজি সাইন থিটা বামে কাজ করছে এবং এফ কজ আলফা আমাদের ডান দিকে কাজ করছে। তাহলে ওয়াই অ্যাক্সিস এর ক্ষেত্রে
এফ কজ আলফা মাইনাস এফ এস মাইনাস এম জি সাইন থিটা, কারণ এটা ডান দিকে, বাকি এই দুইটাই আমাদের বাম দিকে, ইজ ইকুয়ালস টু আমাদের নেট ত্বরণ এম এ। এরপরে যখন আমরা ওয়াই অ্যাক্সিসকে আলোচনা করব, দেখো ওয়াই অ্যাক্সিসে কিন্তু এর কোনো গতি নাই। এর মানে কি, এই যে আর এফ সাইন আলফা, এই যে অভিলম্ব প্রতিক্রিয়া আর এই বলের যেটা উলম্ব উপাংশ, এই দুইটার যোগফল এম জি কস থিটা এর সমান হয়ে যাবে। এই দুইটার যোগফল এম জি কস থিটা এর সমান হয়ে যাবে। এই কারণে ওয়াই অ্যাক্সিসের ক্ষেত্রে দেখো আর প্লাস এফ সাইন আলফা ইজ ইকুয়ালস টু এম জি কস থিটা। তাহলে আমাদের এই অংশে মেইনলি আমরা দেখাচ্ছি যে আমাদের যে বলের উপাংশগুলো আছে সেটা কোন ক্ষেত্রে কিভাবে কাজ করছে। এই কাজ করার মধ্য দিয়ে আমরা এখান থেকে কি বের করবো? আমরা এখান থেকে বের করতে পারি যে এর মানটা বের করতে দিতে পারে, আমাদের এর মানটা বের করতে দিতে পারে, আমাদের আর এর মান বের করতে দিতে পারে। তাহলে যখনই আমরা এরকম একটা ফিগার আমাদের সামনে দেয়া থাকবে, আমি তো এখানে সব চিহ্নিত করে দিয়েছি, বাট কোশ্চেনে তো এত সব চিহ্নিত করে দিবে না। তখন আমরা কি করব, যদি এরকম করে ফিগার দেওয়া থাকে, এখানে একটা বস্তু দেওয়া থাকে, আমরা ফার্স্টে আগে ওয়াই অংশগুলোর জিনিসগুলো চিহ্নিত করে নিব। সেটা কি, এটার ওজন নিচে ক্রিয়া করবে, অভিলম্ব প্রতিক্রিয়া উপরে ক্রিয়া করবে। ওজন যদি নিচে এমজি ক্রিয়া করে তাহলে এদিকে এমজি সাইন থিটা থাকবে, এদিকে এমজি কস থিটা থাকবে। এদিকে যদি সাইন থিটা থাকে, এদিকে কস থিটা থাকে। এফ যদি এদিকে ক্রিয়া করে, এফ এর দুইটা উপাংশ হয়ে যাবে। এফ এর কি উপাংশ, একটা এফ কজ আলফা আনুভূমিক দিকে, একটা এফ সাইন আলফা উপরের দিকে। এখন এরপরে আমরা দেখব যে কোন দিকের সাইনগুলো মিলছে। যদি এটা ডান দিকে হয়, এটা বাম দিকে হয়, এর মানে একটা পজিটিভ হবে, একটা পজিটিভ হবে আর একটা নেগেটিভ হবে, একটা পজিটিভ হবে আর একটা নেগেটিভ হবে। এই যে এখানেও দেখো, এখানেও যদি আমরা দেখাই, এই যে একটা পজিটিভ আর একটা নেগেটিভ, একটা পজিটিভ একটা নেগেটিভ। আর উপরের এখানে যেহেতু কোনো গতি নাই, উপরের দিকে কোনো গতি নাই, এর মানে এটা আমাদের টোটালটা জিরো হয়ে যাচ্ছে। জিরো হয়ে যাওয়ার মানে যেহেতু নেগেটিভ, তাহলে এক পাশে নেগেটিভ হয়ে গেলে সেটা ইকুয়াল হয়ে যাবে। এই কারণে আর এমজি কস থিটা আমাদের ইকুয়াল হয়ে যাচ্ছে। জানে আমি যদি আর মাইনাস এমজি কস থিটা লিখি, আর মাইনাস এমজি কস থিটা কিন্তু আমাদের জিরো, আর মাইনাস এমজি কস থিটা আমাদের জিরো, এর মানে এদের বিয়োগফলটা আমাদের জিরো। এই কারণে আমরা এই দুটা লাস্টে ইকুয়াল দেখাতে পারি। তো আমরা এটা একটু প্র্যাকটিস করব, যে যখন এরকম একটা আনত তল থাকবে, এখানে একটা বস্তু থাকলো, আমরা ফার্স্টে ওয়াই অ্যাক্সিসের কাজগুলো শেষ করে নিব। ওয়াই অ্যাক্সিসের কাজ শেষ করার পরে আমাদের যেদিকে গতি বলেছে বা যেদিকে ত্বরণ আছে সেটার ক্ষেত্রে আমাদের কি বল আছে, এইদিকে যদি নিট বল এদিকে থাকে তাহলে তার হচ্ছে বিপরীত দিকে থাকবে আমাদের এফএস বা ঘর্ষণ বল। সেগুলো আমরা বের করে নিয়ে এভাবে অ্যাক্সিস আলাদা করে নিয়ে আমরা ইকুয়েশন দাঁড় করাবো। ইকুয়েশন দাঁড় করানোর পরে আমাদের কোশ্চেনে যেটা চাইবে, যদি ত্বরণ চাই আমরা ত্বরণ বের করব, যদি অভিলম্ব প্রতিক্রিয়া চাই আমরা অভিলম্ব প্রতিক্রিয়া বের করতে পারবো। এরপরে দেখো, এরপরে আমাদের যেটা একটা মজার টপিক, সেটা হচ্ছে লিফট। এখানে লিফটের থেকে ম্যাথ চলে আসে। লিফটের ম্যাথ খুবই ইজি। এটা যখন আমরা বেশিরভাগ ক্ষেত্রেই কোনো না কোনো সময় আমরা কিন্তু লিফটে উঠেছি। লিফটে উঠলে একটা জিনিস খেয়াল করবা, যখন লিফটটা কেবল উপরের দিকে উঠতে চায়, মানে উপরে কেবল চালু হয়ে উপরে উঠবে, তখন একটা এক্সট্রা বল অনুভব হয়। আবার যখন নিচের দিকে নামে, যখন নিচের দিকে লিফটটা নামে, তখন মনে হয় একটু হালকা অনুভব হয়। কারণ এই যে একটু ভারী অনুভব হয়, একটু হালকা অনুভব হয়, এই জিনিসটা নিয়ে আমাদের ম্যাথ চলে আসে। তো দেখো, ধরা যাক এখানে একটা মানুষ আছে একটা লিফটের ভিতরে, যে সবুজটা হচ্ছে আমাদের লিফট আর এই যে সাদাটা এটা হচ্ছে আমাদের মানুষ। তো লিফটটা ফার্স্টের কেসে দেখছি লিফটটা স্থির হয়ে আছে। ফার্স্টের কেসে দেখছি লিফটটা স্থির হয়ে আছে। এর মানে বোঝাচ্ছে যে এই যে আমাদের ব্যক্তিটা আছে, তার এই যে অভিলম্ব প্রতিক্রিয়া আর উপরের দিকে আছে এবং তার ওজনটা তো নিচের দিকে ক্রিয়া করবেই। তাহলে আর এমজি সমান হয়ে আছে, বিধায় আমাদের উপর নিচে কোথাও যাচ্ছে না, মানুষটা একদম স্থির, এভাবে লিফটের মধ্যে স্থির হয়ে আছে। সেকেন্ড কেসে দেখো, সেটা সমবেগে গতিশীল আছে। সমবেগে গতিশীল থাকা মানে কি, তার কি কোনো ত্বরণ আছে? না। ত্বরণ a ইজ ইকুয়ালস টু কিন্তু জিরো, মানে তার কোনো কিছু এক্সট্রা কোনো ভর বা এক্সট্রা কোনো বল সে অনুভব করবে না। তাহলে এই ক্ষেত্রেও তার অভিলম্ব প্রতিক্রিয়া আর এবং ওজন সেটা সেম থাকবে। তো এই জিনিসটা মাথায় রাখবা, সমবেগী গতিশীলের ক্ষেত্রে আমাদের কি হবে, সমবেগী গতিশীলের ক্ষেত্রে আমাদের অভিলম্ব প্রতিক্রিয়া আর এবং এই যে এমজি সেটা সেম থাকবে। এবার এবার হচ্ছে যে ত্বরণের ঊর্ধ্বমুখী, মানে বস্তুটা ত্বরণ নিয়ে উপরের দিকে উঠছে, বস্তুটা ত্বরণ নিয়ে উপরের দিকে উঠছে। এই যে এটা অভিলম্ব প্রতিক্রিয়া আর, এটা আমার ওজন যেটা নিচের দিকে ক্রিয়া করছে, এবং এই যে ত্বরণে উপরের দিকে উঠবে। আমি কি বলেছি, উপরের দিকে ওঠা মানে কি, আস্তে আস্তে বলটা একটু বেশি অনুভব করি আমরা। যখন উপরের দিকে লিফটটা ওঠে আমরা একটু বেশি বল অনুভব করি, একটা এক্সট্রা বল অনুভব করি। এর মানে কি, আমরা এখানে আর ইকুয়ালস টু এম ইন্টু জি প্লাস এ, মানে এখানে ত্বরণটা যোগ হয়ে যাবে। ত্বরণটা যোগ হওয়ার কারণে আমাদের এখানে নেট যে ত্বরণটা সেটা আমাদের বেড়ে যাবে, ফলে আমরা এক্সট্রা বল একটু অনুভব করব।
আর যখন এ ত্বরণের নিম্নমুখী হবে, মানে লিফটটা নিচের দিকে যাবে এ ত্বরণে, তখন দেখব কি এই যে আর সেটা আমাদের অভিলম্ব প্রতিক্রিয়া, আর mg এটা আমাদের ওজন, এবং এ ত্বরণে সেটা নিচে নামছে, তখন আমরা একটু হালকা অনুভব করি। হালকা অনুভব করা মানে কি? আমাদের ওজনটা একটু কমে যাওয়া বা একটু বল কমে যাওয়া। তো বল কমে যাওয়া মানে কি? এখানে আমরা g - a করে ফেলবো। g - a করার ফলে আমাদের নেট যে ত্বরণ সেটা কমে যাবে। নেট ত্বরণ কমে যাওয়ার ফলে আমাদের যে আল্টিমেটলি যে আমাদের বল সেটা কমে যাবে। তাহলে যখন আমাদের বস্তুটা ত্বরণের ঊর্ধ্বমুখী থাকবে সেখানে আমরা এটা যোগ করব। যখন আমাদের এ ত্বরণের নিম্নমুখী থাকবে তখন আমরা বিয়োগ করব। এবার যেটা মোস্ট একটু ইন্টারেস্টিং কেস, সেটা হচ্ছে যদি দড়ি ছিঁড়ে যায়। এখন যদি দড়ি ছিঁড়ে যায়, ধরো একটা লিফট যাচ্ছে হঠাৎ করে লিফটের দড়িটা ছিঁড়ে গেল। লিফটের দড়ি ছিঁড়ে গেলে কি হবে? লিফটের দড়ি ছিঁড়ে গেলে লিফটটা জি ত্বরণেই নিচে নেমে চলে আসবে। লিফটটা জি ত্বরণের নিচে নেমে চলে আসবে। মানে তার উপর এক্সট্রা অন্য কোনো কাজ করবে না। তার কাজ করবে কি শুধুমাত্র জি। তাহলে m × g - g যখন হবে তখন লাস্টে কি সেটা 0। মানে সে মুক্তভাবে পড়তে থাকবে। আর কিছু না, সে জি ত্বরণে পড়তে থাকবে। তাহলে যখন দড়ি ছিঁড়ে যাবে তখন r = 0 হয়ে যাবে। r = 0 হয়ে যাওয়া মানে কি? তোমার উপরে কোনো অবিলম্ব প্রতিক্রিয়া কাজ করবে না। তুমি দেখা যাবে অনেক সময় তুমি উপরের দিকে উঠতে থাকবা। তুমি উপরের দিকে উঠতে থাকবে, মানে উপরে আস্তে, আস্তে ভাসতে থাকবা। তো এটা আমাদের দড়ি ছিঁড়ে গেলে এই কেস হবে। তো এই যে ৫ টা কেস, এখান থেকে আমাদের কোয়েশ্চেন চলে আসে বোর্ডে। তো এটা আমরা একটু মাথায় রাখবো। বিশেষ করে যে এ ত্বরণের ঊর্ধ্বমুখী, এ ত্বরণের নিম্নমুখী, এই ২ টা থেকে আমাদের জেনারেলি কোয়েশ্চেন আসে। এরপর হচ্ছে আমাদের আ খুবই একটা ইন্টারেস্টিং টপিক, সেটা হচ্ছে আমাদের এই যে ভরবেগের সংরক্ষণশীলতা। আর আমরা ভরবেগের সংরক্ষণশীলতা নিয়ে পড়ব। ভরবেগের সংরক্ষণশীলতা বা কনজারভেশন অফ মোমেন্টাম। কারণ ভরবেগের সংরক্ষণশীলতা জিনিসটা কি? এটা যদি আমরা একটু ফিল করি। ভরবেগের সংরক্ষণশীলতা জিনিসটা হচ্ছে, আমরা তো সবাই সেকেন্ড ল থেকে জেনে এসেছি যে F external = dB/dt জানলাম। এখন যদি F external = 0 হয়, মানে বাহ্যিক বল যদি ক্রিয়া না করে তাহলে কি হবে? বাহ্যিক বল যদি 0 হয়, তাহলে দেখো বাহ্যিক বল 0 হলে আমাদের এই যে ভরবেগের পরিবর্তন সেটাও 0 হয়ে যাবে। এটাও আমরা আগে থেকে পড়ে এসেছি। কারণ এখানে যদি আমি F external যদি এটা 0 করি, তাহলে এখানে dt যদি গুণ হয়ে যায় তাহলে সেটাও 0 হয়ে যাবে। তাহলে dp আমার 0, মানে ভরবেগের কোনো পরিবর্তন হবে না। এখন যদি ভরবেগের পরিবর্তন না হয়, ভরবেগের পরিবর্তন হলো না বলতে কি বোঝাচ্ছে? ভরবেগের পরিবর্তন হলো না বলতে বোঝাচ্ছে আমাদের যেটা শেষ ভরবেগ p ফাইনাল লিখে রেখেছে, মানে কি শেষ ভরবেগ, এবং p ইনিশিয়াল মানে শুরুর ভরবেগ, এই ২ টার যে পার্থক্য সেটা 0। ভরবেগের পরিবর্তন 0 মানে আমাদের শেষ ভরবেগ মাইনাস আদি ভরবেগ = 0 হয়ে যাবে। শেষ ভরবেগ মাইনাস আদি ভরবেগ = 0 হয়ে গেলে p ইনিশিয়াল = p ফাইনাল, মানে কি আদি ভরবেগ আর শেষ ভরবেগের মান সমান হয়ে যাবে। তাহলে আদি ভরবেগ এবং শেষ ভরবেগের মান সমান হয়ে যাবে। এটাই হচ্ছে আমাদের মানে ভরবেগের সংরক্ষণশীলতার নীতি, যে বাহ্যিক কোনো বল যদি ক্রিয়া না করে, বাহ্যিক কোনো বল ক্রিয়া না করলে ভরবেগের পরিবর্তন ঘটবে না। আদি ভরবেগ এবং শেষ ভরবেগ সমান থেকে যাবে। এটাই হচ্ছে আমাদের মেইনলি ভরবেগের সংরক্ষণ নীতি। এখানে যদি আমরা একটু দেখি, সংঘর্ষের ক্ষেত্রে যে সংঘর্ষের পূর্বে এটা যদি একটা m বস্তু হয় সেটা u1 বেগে আছে, m2 বস্তু হয় সেটা u2 বেগে আছে। এই দুটার এখানে সংঘর্ষ ঘটলো এবং m1 বস্তু v1 বেগ পেল এবং m2 বস্তু v2 বেগ পেল। এখন ভরবেগের সংরক্ষণশীলতার নীতি অনুযায়ী আমরা কি জানি? এক্সট্রা কোনো বল কি এড হয়েছে এখানে? এক্সট্রা কোনো বাহ্যিক বল এখানে এড হয়নি। এর মানে কি বোঝাচ্ছে? এর মানে আমাদের আদি ভরবেগ এবং শেষ ভরবেগ সমান হয়ে যাবে। আদি ভরবেগটা কি? এই যে m1 u1 এটা প্রথম বস্তুর ক্ষেত্রে ভরবেগ, m2 u2 এটা দ্বিতীয় বস্তুর ক্ষেত্রে আদি ভরবেগ। তাহলে এই ২ টার যোগফল সমান হচ্ছে আমাদের টোটাল আদি ভরবেগ, সমান m1 v1 এটা হচ্ছে আমাদের প্রথম বস্তুর শেষ ভরবেগ এবং m2 v2 এটা আমাদের দ্বিতীয় বস্তুর শেষ ভরবেগ। এই ২ টা যখন আমি যোগ করব তখন আমার সংঘর্ষের পরে টোটাল শেষ বেগটা বা শেষ ভরবেগটা বের হবে। তাহলে এই যে আদি ভরবেগ আর শেষ ভরবেগ এই ২ টা আমার সমান থেকে গেল, যেটা আমরা প্রমাণ করে এসেছি। তাহলে এই সূত্রটা আমরা মনে রাখবো। এটা আমাদের সংঘর্ষের ক্ষেত্রে ভরবেগের যে সংরক্ষণশীলতার নীতি সেটা প্রমাণ করতে সুবিধা। এরপরে দেখো, এটা তো আমরা দেখলাম যে
1D এর ক্ষেত্রে মানে ওয়ান ডাইমেনশনাল একটা সরল রেখাতে দেখো সবগুলো একটা সরল রেখাতে কাজ করছে, কিন্তু এটা যদি না হয়ে যদি 2D মানে দুইটা অ্যাক্সিস মানে এক্স অ্যাক্সিস যদি কাজ করে যে এক্স অ্যাক্সিস আর ওয়াই অ্যাক্সিস এই দুই অ্যাক্সিসের মাঝখান দিয়ে চলে যাচ্ছে, তাহলে আমরা 2D এর ক্ষেত্রে কিরকম হবে? 2D এর ক্ষেত্রে কিরকম হবে? 2D এর ক্ষেত্রে হবে এই যে ধরা যাক এটা M1 একটা বস্তু আর এটা M2 একটা বস্তু। এখন M1 বস্তু U1 বেগে এই M2 বস্তুকে আঘাত করলো। এটার ফলে হলো কি যে M1 বস্তুটা এখানে আনুভূমিকের সাথে থিটা কোণ করে এই পাশে চলে গেল। আর এই যে M2 বস্তুটা আলফা কোণ করে এই পাশে চলে আসলো। মানে ২ টা আলাদা অ্যাঙ্গেল করে চলে গেল। মানে এটা আমাদের এক্স অ্যাক্সিস আর ওয়াই অ্যাক্সিস এর মধ্যে এই যে এভাবে আলাদা, আলাদা হয়ে গেল। এভাবে আলাদা, আলাদা হয়ে গেল। এটা হচ্ছে আমাদের 2D এর ক্ষেত্রে যেটা সংঘর্ষ সেটা। 2D এর ক্ষেত্রে সংঘর্ষ হলে আমরা যখনই এরকম 2D জিনিস চলে আসবে, আমরা ২ টা অ্যাক্সিস এক্স অ্যাক্সিস এবং ওয়াই অ্যাক্সিস এর জিনিসটা নিয়ে চলে আসবো। তো এক্স অ্যাক্সিস এর ক্ষেত্রে আমাদের এখানে আমরা দেখব যে এক্স অ্যাক্সিস এর ক্ষেত্রে আমাদের এই সংঘর্ষের যে ভরবেগের সংরক্ষণশীলতার নীতি সেটা আমরা এপ্লাই করব যে আদি ভরবেগের ক্ষেত্রে কিভাবে আসবে এবং শেষ ভরবেগের ক্ষেত্রে কিভাবে আসবে। আদি ভরবেগের ক্ষেত্রে m1 u1 x মানে x অক্ষে যেটা উপাংশ থাকবে আদি বেগের সেটা গুণ করে ফেলবো এবং m2 এর ক্ষেত্রে u2 এর যেটা x অক্ষের দিকে উপাংশ সেটা গুণ করে ফেলবো। এই দুইটা যোগ করলে আমি x অ্যাক্সিসের আদি ভরবেগটা পাবো। x অ্যাক্সিস মানে যখনই আমাদের 2D জিনিসটা আসবে আমরা অ্যাক্সিস অনুযায়ী কাজটা করব। অ্যাক্সিসের দিকে আমরা আদি ভরবেগ শেষ ভরবেগটা নির্ণয় করব। যদি x অ্যাক্সিসের দিকে যেগুলো উপাংশ থাকবে সেটা গুণ করে দিয়ে আমরা আদি ভরবেগ নিব এবং পরে যেটা সংঘর্ষের পরে বেগ থাকবে সেটার উপাংশ নিয়ে x অক্ষের দিকে উপাংশ নিয়ে x অক্ষের যেটা শেষ ভরবেগ থাকবে সেটা বের করব। y অ্যাক্সিসের ক্ষেত্রেও সেম ভাবে এখানে মেইনলি আমাদের কাজে দিবে যেটা আমাদের ভেক্টর, যেটা আমরা ভেক্টরের আগের অধ্যায়গুলোতে আলোচনা করে এসেছি ভেক্টরে যে কিভাবে আমরা উপাংশ বের করব, কিভাবে আমরা উপাংশের মান বের করব। আমরা সেই আমাদের যে জ্ঞানগুলো সেটা এখানে কাজে লাগাবো, দিয়ে আমরা উপাংশের মানগুলো বের করে নিয়ে আমরা শেষ ভরবেগ আদি ভরবেগ এগুলো এখানে বের করব, করে এই যে এক্স অ্যাক্সিস এবং ওয়াই অ্যাক্সিসের ক্ষেত্রে আলাদা আলাদা করে আমরা মানগুলো বের করে দেখাবো। এরপর হচ্ছে আমাদের আরেকটা ইন্টারেস্টিং টপিক, সেটা হচ্ছে টান বা টেনশন। টান বা টেনশন জিনিসটা কি? টান বা টেনশন জিনিসটা হচ্ছে ধরো একটা বস্তু আছে এখানে, বস্তুটাকে ছাদের সাথে দড়ি দিয়ে আটকানো হলো। তাহলে এই যে দড়ির মধ্যে মানে এই যে একটা মাধ্যমের সাহায্যে একটা বস্তু আটকায় দেওয়া হলো, এই মাধ্যমের মধ্যে একটা বল কাজ করছে। মাধ্যমের মধ্যে দিয়ে একটা বল আছে, সেই বলটাই হচ্ছে আমাদের টান বল বা টেনশন। দেখো এখানে এই বস্তুটা ছাদের উপরে একটা বল ক্রিয়া করছে আর ছাদ প্রয়োগ করছে এম বস্তুর উপর। মানে এই যে দুইটা বস্তু দুইজনের উপরে একটা ছাদ আর একটা বস্তু যে নিজেদের মধ্যে একটা বলের যে আদান প্রদানটা করছে, এটা একটা মাধ্যম দিয়ে করছে কি এই যে দড়ির মধ্য দিয়ে। এই এই দড়ির মধ্যে একটা বল কাজ করবে। এই বলটা কি? এই বলটাই হচ্ছে আমাদের টেনশন বা টান বল। এখন দেখো আমাদের ম্যাথটা কিভাবে আসে? ম্যাথটা আসে মেইনলি এভাবে যে ধরো তিনটা বস্তু থাকলো, এই যে M1 M2 M3 তিনটা বস্তু কি দড়ি দিয়ে আটকানো। দড়ি দিয়ে আটকানো। আমরা এখানে মাঝখানে দড়ির প্যাচটা দেই নাই। দড়ির প্যাচ দিলে সেটার ম্যাথটা একটু অন্যরকম ভাবে হয়ে যায়। সেটা সাধারণত বোর্ডের ক্ষেত্রে এই দড়ির প্যাচ দিয়ে আসে না। ইঞ্জিনিয়ারিং এর ক্ষেত্রে সাধারণত দড়ির প্যাচ সেগুলো বেশি আসে। আমরা সেদিকে না যাই। আমরা এখানে M1 M2 আর M3 তিনটা বস্তু এরা মাঝখানে সরলভাবে দড়ি দিয়ে আটকানো। এখন দেখা যাচ্ছে যে লাস্টে আমরা দেখতে পাচ্ছি যে এই যে এফ বলে পুরা সিস্টেমটা মানে পুরা এই তিনটা যে বস্তু আছে এই তিনটা বস্তু মিলে যে একটা সিস্টেম, এই পুরা সিস্টেমটাকে এফ বলে নিয়ে যাচ্ছে ডান দিকে। এফ বলে পুরো সিস্টেমটাকে টানছে এবং কোন ত্বরণে? এ ত্বরণে। তাহলে এক্ষেত্রে আমরা দেখব যে এফ নেট হচ্ছে আমাদের বড় এম ক্যাপিটাল এম ইন্টু এ, এই যে এ ত্বরণ। ক্যাপিটাল এমটা কি? ক্যাপিটাল এমটা হচ্ছে আমাদের এই যে M1 M2 M3 তিনটা বস্তুর যে ভর, এই ভরের যে যোগফল সেটাই হচ্ছে আমাদের ক্যাপিটাল এম। তাহলে এই যে এফ, এই এফ এর মান হচ্ছে M1 প্লাস M2 প্লাস M3 ইন্টু এ। এখন এখান থেকে আমাদের কোশ্চেনে বলতে পারে কি যে এই ত্বরণের মানটা বের করো। ত্বরণের মান যদি আমাদের বলের মান দেওয়া থাকে আর ভরগুলো যদি দেওয়া থাকে, তাহলে আমরা এই এফ ইকুয়ালস টু এম এ থেকে ইজিলি এটা বের করতে পারি। কিন্তু মেইন কথা হচ্ছে যে যদি বলে যে এই যে প্রথম বস্তু দ্বিতীয় বস্তুর মধ্যে একটা টান বল ক্রিয়া করছে, এই টান বলের মানটা বের করো। আবার যদি বলে যে দ্বিতীয় বস্তু আর তৃতীয় বস্তুর মধ্যে একটা টান বল ক্রিয়া করছে, এই টান বলের মানটা বের করো। সেটা কিভাবে করব?
দেখো এটা করার জন্য একটা খুবই ইজি জিনিস আছে, সেটা হচ্ছে দেখো এটা M1 বস্তু, M2 বস্তু, M3 বস্তু। M1 বস্তু এখানে লিখা আছে যে F বলে এই পুরা সিস্টেমটাকে টানছে। তাহলে এখানে আমাকে বের করতে বলেছে ধরলাম T1 টান। তো T1 এর পেছনে আমার কোন কোন বস্তু আছে? T1 এর পেছনে আছে আমাদের M2 বস্তু আর M3 বস্তু। এক্ষেত্রে আমরা করব কি, T1 লিখলাম ইজ ইকুয়ালস টু M2 প্লাস M3 ইন্টু A। মানে এই যে টানের আগে যে কয়টা বস্তু থাকবে সেটার যোগফল ইন্টু এই ত্বরণ করলেই আমরা টান বলের মানটা পেয়ে যাব। আর যদি বলে যে T2 এর মান বের করো, T2, এটা T2, এই যে এই টান বলটা হচ্ছে T2, এবং T2 এর পিছনে কোন কোন বস্তু আছে? M3 আছে শুধু, আর কি কোনো বস্তু আছে? না, নাই। এর মানে কি M3 ইন্টু A, এই যে M3 ইন্টু A। খুবই ইজি জিনিস। মানে এই যে আমরা টান বলটা এখানে এখানে একটু মানে লিখবো বা আলাদা করে নিব এবং দেখব এর পেছনে কোন কোন বস্তু আছে। যদি দেখি যে এর পেছনে আরো ৩টা বস্তু আছে, ৩টার ভর যোগ করে দিয়ে খালি এই যে ত্বরণটা থাকবে সেটা গুণ করে দিব, তাহলেই হয়ে যাবে। আচ্ছা নিচে দেখি আরো কি আছে আমাদের। নিচে দেখব নিচে এই স্লাইডে নাই। হ্যাঁ, সামনের স্লাইডে আছে, সেটা হচ্ছে কপিকল এবং পুলি। এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট। কপিকল এবং পুলির অঙ্কটা সাধারণত বোর্ডে এখনো দেয়নি, বাট কোনো কোনো ক্ষেত্রে চলে আসে। সেটা হচ্ছে ধরা যাক এটা একটা কপিকল এখানে দেওয়া আছে। এটা আমাদের ছাদ, এটা আমাদের ছাদ। ছাদের সাথে একটা দড়ি, এই দড়ি দিয়ে এখানে একটা কপিকল আটকানো এবং এর দুই পাশে ২টা বস্তু ঝুলে রাখা হইছে। দুই পাশে ২টা বস্তু ঝুলে রাখা হইছে। ২টা অসমান ভরের বস্তু। এখানে ২টা অসমান ভরের বস্তু। অসমান ভরের বস্তুই হলেই দেখা যাবে যে বস্তুর ভরটা বেশি, তার যেহেতু ওজনটাও বেশি হবে, সেটা নিচের দিকে ক্রিয়া করবে, বস্তুটা নিচে পড়তে থাকবে। কিন্তু ওটার সাথেই লাগানো যেটা হালকা ভরের বস্তু, সেটা উপরের দিকে উঠতে চেষ্টা করবে। মানে একটা বস্তু নিচে নামবে, আরেকটা বস্তু উপরে উঠবে। এটাই হবে যখন আমরা অসমান ভরের বস্তু এই যে কপিকলে আমরা এভাবে একসাথে লাগিয়ে রাখবো। তো এখানে দেখছি যে M2 টা হচ্ছে M2 এর ক্ষেত্রে যে এটা নিচের দিকে কাজ করছে, মানে M2 এর ভরটা বেশি। তাহলে M2 ইজ গ্রেটার দ্যান M1। এখানে M2 ইজ গ্রেটার দ্যান M1। M2 ইজ গ্রেটার দ্যান M1 এর ক্ষেত্রে আমরা M2 এর ওজন যেহেতু বেশি, এটা নিচের দিকে ক্রিয়া করছে। আর M1 টা M1 এর যেহেতু ওজনটা কম, তাই এর ক্ষেত্রে ত্বরণ উপরের দিকে ক্রিয়া করছে। এর মানে বোঝাচ্ছে M2 বস্তুটা আমার নিচের দিকে নামছে এবং M1 বস্তুটা আমার উপরের দিকে উঠছে। আচ্ছা, এরপরে দেখো এখান থেকে আমাদের কি নির্ণয় করতে দিতে পারে? এখান থেকে আমাদের নির্ণয় করতে দিতে পারে যে কোন ত্বরণে বস্তুটা উপরে উঠছে বা কোন ত্বরণে বস্তুটা নিচে নামছে। তো এই ত্বরণটা আমরা নির্ণয় করব কিভাবে? এই ত্বরণটা নির্ণয় করব, আমাদের একটা খুব ইজি একটা সূত্র আছে, সেটা হচ্ছে যে এই ত্বরণ A ইজ ইকুয়ালস টু লোড ডিফারেন্স ডিভাইডেড বাই টোটাল মাস। লোড ডিফারেন্সটা কি? লোড ডিফারেন্স বলতে বোঝাচ্ছে ওজনের পার্থক্য। লোড ডিফারেন্স বলতে বোঝাচ্ছে ওজনের পার্থক্য। এখানে আমরা কিন্তু দেখে নিছি যে M2 বস্তুর ভরটা বেশি। মানে M2 বস্তু আর M1 বস্তুর যেটা ওজন হবে, সেটার যে পার্থক্য, ওজনের যে পার্থক্য দেখো, M2 মাইনাস M1 ইন্টু জি। M2 মাইনাস M1 তো ভর, M2 মাইনাস M1 তো ভর, তার সাথে যখন আমি জি গুণ করে দিব তখন তো সেটা আমাদের ওজন হয়ে যাবে। এই কারণে লেখা হয়েছে যে লোড ডিফারেন্স বা ওজনের পার্থক্য ডিভাইডেড বাই টোটাল মাস। M1 আর M2 দুইটা বস্তু টোটাল ভরই হচ্ছে টোটাল মাস M1 প্লাস M2। তাহলে ত্বরণ যখন নির্ণয় করছি এটার ক্ষেত্রে, তাহলে ত্বরণ A ইজ ইকুয়ালস টু M2 মাইনাস M1 ইন্টু জি। M2 মাইনাস M1 ইন্টু জি বলতে আমরা বোঝাচ্ছি লোড ডিফারেন্স ডিভাইডেড বাই টোটাল মাসটা কি M1 প্লাস M2, M1 প্লাস M2। আর যখন আমরা দেখছি যে কোশ্চেনে বলল যে এই যে একটা দড়ি দিয়ে যে টানানো আছে, এই যে দড়ি দিয়ে যে ২টা বস্তু যুক্ত আছে, এই দড়ির মধ্যে তো একটা টান বল ক্রিয়া করছে। দড়ির মধ্যে তো একটা টান বল ক্রিয়া করছে। এই টান বলের মান বের করো। এই টান বলের মান বের করলে আমরা এই সূত্র দিয়ে টান বলের মানটা বের করব। সেটা কি? টান T ইজ ইকুয়ালস টু 2 ইন্টু M1 ইন্টু M2 ডিভাইডেড বাই M1 প্লাস M2 ইন্টু জি। মানে কি? মানে হচ্ছে বস্তু দুইটার ভরের গুণফল, বস্তু দুইটার ভরের গুণফলের দ্বিগুণ, বস্তু দুইটার ভরের গুণফলের দ্বিগুণ ইন্টু জি ডিভাইডেড বাই টোটাল মাস। বস্তু দুইটার ভরের গুণফলের দ্বিগুণ ইন্টু জি ডিভাইডেড বাই টোটাল মাস। আমি আরেকবার বলছি, যখন বলবে যে এই যে দড়ি দিয়ে আটকানো আছে ২টা বস্তু, তাহলে এই দড়ির মধ্যে তো একটা টান বল ক্রিয়া করছে। এই টান বলটার মান কত? এই টান বলটার মান কত? তখন যদি আমাদেরকে জানতে চাই টান বলের মান, তখন আমরা বলবো যে টান T ইজ ইকুয়ালস টু M1 ইন্টু M2, মানে বস্তু দুইটার ভরের গুণফল ইন্টু 2, মানে ২ গুণ করে দিব, তার সাথে আমরা জি গুণ করব ডিভাইডেড বাই টোটাল মাস M1 প্লাস M2 হবে। আর যদি বলে যে এই যে আমাদের পুরা সিস্টেমটা,
এই যে ছাদের সাথে একটা দড়ি বা কোনো কিছুর সাথে আটকানো আছে, এই যে এইটার সাথে আটকানো আছে, তাহলে এই দড়িতে আমাদের কোন টান বলটা কাজ করবে? এই দড়িতে টান বলটাও নির্ণয় করতে দিতে পারে। সেক্ষেত্রে আমরা কোনটা নিব? সেক্ষেত্রে আমাদের সূত্রটা হবে একটু এরকম যে ওখানে তো আমরা ২ গুণ করেছিলাম। এবার খালি এখানে ৪ গুণ হয়ে যাবে। এখানে আমাদের শুধু ৪ গুণ হয়ে যাবে। মানে এখানে এক্সট্রা আরো ২ এড করতে হচ্ছে। এখানে এক্সট্রা আরো ২ গুণ করতে হচ্ছে আমাদেরকে। তাহলে যখন বলবে এই দড়ির টান বল, যখন বলবে আমাদের এই দড়ির টান বল, এই যে মানে এই যে সিস্টেমের এই দড়ির টান বল, তখন আমরা 2 গুণ করছি। কিন্তু যখন বলবে এই যে ছাদের সাথে পুরা সিস্টেমটা যে দড়ি দিয়ে আটকানো সেই দড়িতে টান বল, তখন আমরা 4 গুণ করছি। তাহলে এই জিনিসটা আমরা একটু মাথায় রাখবো। এভাবে আমরা কপি করে অঙ্কটা শেষ করব। এরপরে দেখো, এরপর হচ্ছে আনত তল এবং পুলি। আমরা আনত তলও দেখছি, পরে আবার কপি করবা পুলিও দেখলাম। এখন আনত তল আর পুলি দিয়ে আমরা একসাথে করে দিব। দিয়ে আমরা কিভাবে ম্যাথ সলভ করব দেখা যাক। এক্ষেত্রে আমরা দেখব এই যে এখানে ২ টা কেস আছে। একটা হচ্ছে M1 ইজ গ্রেটার দ্যান M2 আর আরেকটা হচ্ছে M2 ইজ গ্রেটার দ্যান M1। একটা খালি আরেকটার অপোজিট হয়ে যাবে। এক্সট্রা কিছু না। একটা যদি বুঝতে পারো তাহলে পরেরটা ইজিলি বুঝে যাবা। এবার দেখো, ধরা যাক এটা একটা আনত তল। আনত তলের এই উপরে এখানে একটা কপি কল আটকানো বা পুলি আটকানো। পুলির সাথে এখানে ২ দিকে ২ টা বস্তু আছে। এখানে একটা M1 বস্তু আছে, এখানে একটা M2 বস্তু আছে। ধরা যাক M1 বস্তুটার ভর বেশি। এখানে দেখো M1 বস্তুটার ভর বেশি। M1 বস্তুটার ভর যদি বেশি হয় তাহলে কি হবে? M1 বস্তুটার ভর বেশি মানে কি? এইদিকে ওজন বেশি ক্রিয়া করবে, এইদিকে ওজন বেশি ক্রিয়া করবে। এদিকে ওজন বেশি ক্রিয়া করার ফলে এদিকে ওজনের যে উপাংশটা থাকবে এটাও বেশি হবে। এদিকে ওজনের উপাংশ বেশি হলে বস্তুটার গতি কোন দিকে হবে? বস্তুটার গতি হবে এই যে এই বাম দিকে। বস্তুটার গতি হবে এই বাম দিকে। মানে বস্তুটা নিচের দিকে যেতে থাকবে এবং M2 বস্তু যেটা সেটা উপরের দিকে উঠতে থাকবে এবং M2 বস্তু যেটা সেটা উপরের দিকে উঠতে থাকবে। M2 বস্তু যেটা সেটা উপরের দিকে উঠতে থাকবে। আচ্ছা, এবার যদি দেখি যে এটা যদি M1 বস্তু হয়, M1 বস্তুর ওজন নিচে mg কাজ করছে। M1 বস্তুর ওজন নিচে mg কাজ করছে এবং mg এর ক্ষেত্রে ২ টা উপাংশ mg sin θ, m1g sin θ আর m1g cos θ থাকলো। এখানে পুলির সাথে যে দড়ি দিয়ে আটকানো আছে এখানে একটা টান বল T কাজ করবে। এখানে একটা টান বল T কাজ করবে। এখানে একটা টান বল T কাজ করলে এটা হচ্ছে আমাদের Fk, এটা হচ্ছে আমাদের Fk, এটা আমাদের Fk কারণ বস্তুর গতি এই দিকে। বস্তুর গতি যদি এই দিকে হয় তাহলে Fk আমাদের গতির বিপরীত দিকে কাজ করবে। Fk আমাদের গতির বিপরীত দিকে, Fk আমাদের গতির বিপরীত দিকে কাজ করবে। এখানে ত্বরণটা উপরের দিকে হবে কারণ বস্তু যদি এইদিকে যায়, এই বস্তু যদি বাম দিকে যায় তাহলে M2 বস্তু অটোমেটিক্যালি আমাদের উপরে উঠবে। তখন আমাদের ত্বরণ কি? ত্বরণ উপরের দিকে কাজ করবে। তখন আমাদের ত্বরণ উপরের দিকে কাজ করবে। তাহলে আমরা এখন যদি অ্যাক্সিস অনুযায়ী কাজ করি বা M1 এর ক্ষেত্রে যদি দেখি, M1 এর ক্ষেত্রে M1g sin θ এটা বাম দিকে আছে। মাইনাস টি বলতে বোঝাচ্ছে আমাদের যে টান বল সেটা আমাদের ডান দিকে আছে। এই কারণে আমরা মাইনাস দিলাম। হলো। এরপরে কি? এরপরে আছে আমাদের Fk। Fk টা কোন দিকে? Fk টাও আমাদের ডান দিকে। এবার কি μk M1g cos θ এটাও আমাদের ডান দিকে। তাহলে এটা আমাদের বাম দিকে, বাকি ২ টা ডান দিকে। ধরলাম বাম দিকেরটা যেহেতু গতি আছে বাম দিকে, এটাকে পজিটিভ ধরলাম। তাহলে বাকি ২ টা আমাদের কি হয়ে যাবে? নেগেটিভ হয়ে যাবে। সমান M1 সমান M1 সমান এই যে সমান M1 ইন্টু আমি ধরলাম A, এখানে A হবে সমান M1 ইন্টু সমান M1 ইন্টু A, এখানে আমরা এটা লিখে দিব। এই যে সমান M1 ইন্টু A শেষ। তাহলে M1 যে sin θ মাইনাস T মাইনাস μk M1g cos θ ইজ ইকুয়ালস টু M1 ইন্টু A। এখন যখন আমরা M2 এর ক্ষেত্রে কাজ করব, M2 এর ক্ষেত্রে দেখো M2 এর ক্ষেত্রে বস্তুটা নিচের দিকে নামছে। M2 এর ক্ষেত্রে কি? M2 এর ক্ষেত্রে কি বস্তুটা নিচের দিকে নামছে না উপরের দিকে উঠবে? এটা আমরা একটু দেখি। বস্তুটা যেহেতু ডান দিকে যাচ্ছে এর মানে M2 এর ক্ষেত্রে উপরের দিকে উঠবে। উপরের দিকে উঠলে আমরা লিফটে থেকে একটা হচ্ছে সূত্র জেনে এসেছি যে যখন বস্তু উপরের দিকে ওঠে বস্তুর ভরটা সেম থাকে কিন্তু বল বেশি লাগে। বল বেশি করার জন্য কি দরকার হয়? বল বেশি করার জন্য আমাদের বল বেশি করার জন্য আমাদের যেটা নেট ত্বরণ সেটা আমাদের বেশি হওয়া লাগে। নেট ত্বরণ বেশি হওয়ার জন্য আমাদেরকে কি করতে হবে? এই যে এ ত্বরণটা যোগ করে দিতে হয়। যেহেতু এটা উপরের দিকে উঠছে, উপরের দিকে উঠলে আমাদের বল বেশি লাগবে। উপরের দিকে উঠতে বল বেশি লাগার কারণে আমরা এখানে এ ত্বরণটা যোগ করে দিব। তাহলে T = mT × G + A। তাহলে আমি আরেকবার যদি দেখাই ভালো করে, দেখো জিনিসটা। এখানে M1 বস্তু আছে যার ভর M2 থেকে বেশি। যার ভর বেশি হবে সেটা তো নিচের দিকে যাবে। যার ভর বেশি হবে সেটা নিচের দিকে যাবে
ধরলাম এটার ভর বেশি, এর মানে কি এটা এই নিচের দিকে চলে আসবে। আর M2 এর ভর কম, এর মানে কি সেটা উপরের দিকে উঠবে। যার ভর বেশি সেটা নিচে যাবে, যার ভর কম সেটা উপরের দিকে উঠবে। এম এম সরি আমাদের এটা একটু হয়ে গেছে, সরি। এই M1 যদি হয়, M1 যদি আমাদের নিচের দিকে যায় আর M2 যদি আমাদের উপরের দিকে যায়, তাহলে দেখো M1 নিচের দিকে গেলে M1 যে সাইন থিটার বাম দিকে কাজ করবে, আর এই যে T যেটা সেটা আমাদের ডান দিকে কাজ করবে। আর এখানে F কেও আমাদের ডান দিকে কাজ করবে, কারণ M1G এর সাইন থিটার সবসময় অপোজিট হবে আমাদের F কে। তাহলে M1G সাইন থিটা মাইনাস T মাইনাস F কে, আমাদের এক্স অ্যাক্সিসের কাজ কিন্তু শেষ হয়ে গেল। আর যখন আমরা ওয়াই অ্যাক্সিসের দিকে যাব, তখন দেখো আর M1G কস থিটা এটা আমাদের সেম থাকবে, কারণ আমাদের এটা তো আমাদের ওয়াই অ্যাক্সিসে কোনো গতি নাই। আর যখন আমরা দেখব যে M2 এর ক্ষেত্রে যখন নিয়ে আসবো, M2 উপরের দিকে যাবে। M2 উপরের দিকে যাওয়া মানে কি আমাদের ওজনটা তার বেড়ে যাওয়া বা তার বল এক্সট্রা অ্যাড হওয়া। বল এক্সট্রা অ্যাড হওয়া মানে হচ্ছে আমাদের এটা বেশি কাজ করবে, এ বেশি কাজ করবে। আচ্ছা, এ যদি বেশি কাজ করে, তাহলে আমরা দেখব যে M2 ইন্টু জি প্লাস এ, M2 ইন্টু জি প্লাস এ হলে আমাদের এখানকার যে টান বল সেটার মান আমরা পেয়ে যাব। এখন কোশ্চেন কিভাবে আসবে দেখো, কোশ্চেন আসবে আমাদেরকে ফার্স্টে বলবে যে টান বল নির্ণয় করব। টান বল কিভাবে নির্ণয় করব, আমাদের M2 দেওয়া থাকবে, M2 থেকে আমরা জি প্লাস এ, যদি এ দেওয়া না থাকে তখন আমাদেরকে এ নির্ণয় করতে হবে। এ আমরা কিভাবে নির্ণয় করব, এ আমরা নির্ণয় করব ঠিক এখান থেকে, এ আমরা নির্ণয় করব ঠিক এই ইকুয়েশন থেকে। M1 এর মান দেওয়া থাকবে, M1 দেওয়া থাকবে, M1 তো দেওয়া থাকবে, জি দেওয়া থাকবে, সাইন থিটা আমরা পেয়ে যাব। টি এর মান এখান থেকে আমরা টি এর মানটা রাখবো, আর মিউ কে এর মান আমরা পেয়ে যাব। এখানে আমরা একটা জিনিস খেয়াল রাখবো, হয় টি এর মান দেওয়া থাকবে, না হয় এ এর মান দেওয়া থাকবে, যে কোনো একটার মান কোশ্চেনে অবশ্যই দেওয়া থাকবে, বাকিটা আমাদেরকে বের করে নিতে হবে। এখন যদি আমরা এই যে সেকেন্ড কেসে আসি, সেকেন্ড কেসের ক্ষেত্রে দেখো, সেকেন্ড কেসের ক্ষেত্রে আমাদের সেম জিনিস। সেকেন্ড কেসের ক্ষেত্রে এটা যদি হচ্ছে আমাদের M1 হয় আর এটা যদি আমাদের M2 হয়, এখানে আমরা M2 ইজ গ্রেটার দ্যান M1, মানে আমাদের M2 বস্তুর ভরটা বেশি, M1 বস্তুর ভরটা কম, M1 বস্তুর ভরটা কম, M1 বস্তুর ভর কম, M2 বস্তুর ভর বেশি। M2 বস্তু এর মানে নিচের দিকে যাবে, M1 বস্তু উপরের দিকে উঠবে। দেখো M1 বস্তু উপরের দিকে উঠছে, M2 বস্তু নিচের দিকে যাচ্ছে। আর M2 বস্তু যখন নিচের দিকে যাবে আর M1 বস্তু যখন উপরের দিকে উঠবে, কোনো বস্তু নিচের দিকে যাওয়া মানে কি, নিচের দিকে যাওয়া বলতে আমরা লিফট থেকে জেনে এসেছি, নিচের দিকে যখন যাবে বস্তুর ওজনটা, বস্তুর যে অনুভবকৃত যে বল সেটা কম থাকবে, মানে আমাদের জি মাইনাস এ করতে হবে। আমাদেরকে কি করতে হবে, জি মাইনাস এ করতে হবে। দেখো আমাদের এখানে টার্ন বল টি ইজ ইকুয়ালস টু M2 ইন্টু জি মাইনাস এ আছে। এবার বুঝতে পারলা। এবার আমরা যদি M1 এর ক্ষেত্রে আসি, যেহেতু এটা উপরের দিকে উঠছে, বা আমি যদি এক্স অ্যাক্সিসের মধ্যে আলোচনা করি, এটা ডান দিকে যাচ্ছে। কারণ যখন ডান দিকে যাচ্ছে এখানে তো টান বল টি ক্রিয়া করছে, ঠিক আছে, বাট যেহেতু এটা আমাদের ডান দিকে যাচ্ছে, তাহলে এখানে M1G এটা আমাদের যদি আমাদের ওজন হয়, আর এটার যদি দুটা উপাংশ হয় M1G সাইন থিটা আর M1G কস থিটা, তাহলে যেহেতু গতি আমার ডান দিকে, গতি আমাদের উপরের দিকে, তাহলে গতির বিপরীতে আমার ফ্রিকশনটা কাজ করবে। গতির বিপরীতে ফ্রিকশন কাজ করলে এটা এফ কে, গতির বিপরীতে ফ্রিকশনটা কাজ করলে এফ কেটা আমার অপোজিট সাইডে আসবে, এফ কে অলওয়েজ অপোজিট সাইডে আসবে। আর যেহেতু আমরা M1G সাইন থিটা আগে থেকেই পেয়েছি, এটা আমাদের বামেই থাকছে, তাহলে এখানে টিটা ডানে থাকছে আর বাকি M1G সাইন থিটা আর এফ কে এই দুইটা আমাদের বামে থাকছে। এখন আমরা যে কোনো একটাকে পজিটিভ ধরে বাকি দুটাকে আমরা নেগেটিভ ধরে নেব। তাহলে এই ক্ষেত্রে আমরা দেখছি যদি এটা টি, টি যেহেতু ডান দিকে, ডান দিকের গুলোকে যদি আমরা পজিটিভ ধরি, তাহলে M1G সাইন থিটা, M1G সাইন থিটা যেহেতু এটা বাম দিকে আছে, তাহলে এটাকে নেগেটিভ ধরে নিব। আর এই যে মাইনাস মিউকে M1G কস থিটা, এটাকে আমরা বামের দিকে বা নেগেটিভ ধরে নিব, ইজ ইকুয়ালস টু M1 ইন্টু এ। এখানে যে ত্বরণে যেটা উপরের দিকে উঠছে বা ডানে যাচ্ছে, সেটা আমরা ভরের সাথে গুণ করে দেব। এটাই হবে আমাদের নিট বল। তাহলে এই যে আনত তল এবং পুলির যে বিষয়টা, সেটা আমরা ক্লিয়ার হলাম। এখানে মেন জিনিস যেটা লক্ষণীয়, সেটা হচ্ছে কার ভর বেশি কার ভর কম, এই জিনিসটা মাথায় রাখবো। যার ভর বেশি হবে সে নিচের দিকে আসবে, এবং যার ভর কম হবে সে উপরের দিকে উঠবে। এই একটা কথাই মাথায় রাখবো, যে যার ভর বেশি হবে সে নিচের দিকে নামবে, যার ভর কম হবে সে উপরের দিকে উঠবে।
যেহেতু এখানে M2 এর ভর বেশি সেটা আমাদের নিচের দিকে নামছে, আর যেহেতু আমাদের M1 এর ভর কম সেটা উপরের দিকে উঠছে। আর এই কেসে আমরা দেখেছিলাম কি, এই কেসে আমাদের M2, এই কেসে আমাদের দেখো, এই কেসে আমাদের M2 এর ভরটা কম ছিল, M1 এর ভরটা বেশি ছিল। M1 এর ভরটা বেশি হওয়ার কারণে এটা বারবার নিচের দিকে নামছিল এবং একই সাথে M2টা উপরের দিকে উঠছিল এবং সেম ত্বরণে, এবং ত্বরণটা দুই ক্ষেত্রেই সেম থাকবে, ত্বরণটা সেম থাকবে। এটা আমরা মাথায় রাখবো। এবার আমরা কিছু কোশ্চেন আলোচনা করব, যে বোর্ডের যেগুলো কোশ্চেন এসেছিল সেগুলো দেখাবো। দেখো, বোর্ডে লিনিয়ার পার্ট থেকে মানে খুব সহজ কোশ্চেনই আসে, বেশি কঠিন করে না। দেখো, এখানে লেখা আছে 3 মিটার পার সেকেন্ড বেগে 2 কেজি ভরের একটা বস্তু হাফ কেজি ভরের অন্য একটা স্থির বস্তুর সঙ্গে সোজাসুজি স্থিতিস্থাপক সংঘর্ষে লিপ্ত হয়। এখানে বলেই দিয়েছে স্থিতিস্থাপক। স্থিতিস্থাপক সংঘর্ষ বলতে বোঝাচ্ছে যে আমাদের বস্তুর ভরবেগ এবং গতিশক্তি দুটাই সংরক্ষিত থাকছে। এখন দেখো, আমাদের কোশ্চেনে কি বলা আছে, সংঘর্ষের পর স্থির বস্তুর শেষ বেগ কত? এই দেখো, এখানে এই যে সূত্রটা আমি কিন্তু বলেছি, অনেকেই বলে যে এটা খালি এমসিকিউতে আসে না, এটা এমসিকিউতে না, এটা সিকিউতেও চলে আসে। এই যে এটা, এখানে সেই সূত্রটা কাজে লেগেছে। তাহলে এখানে কি বলেছে, সংঘর্ষের পর স্থির বস্তুর শেষ বেগটা কত? দেখো, প্রথম বস্তুর ভর ধরে নিয়েছি m1 = 2 কেজি এবং দ্বিতীয় বস্তুর ভর m2 = হাফ কেজি, আর প্রথম বস্তুর আদিবেগ u1 = 3 মিটার পার সেকেন্ড ধরে নিয়েছি। আর দ্বিতীয় বস্তুর আদিবেগটা কি? দ্বিতীয় বস্তুর আদিবেগটা 0, কারণ একটা স্থির বস্তু বলে দিয়েছে স্থির বস্তুর আদিবেগ সবসময় 0 হয়। তাহলে এই ক্ষেত্রে দেখো, v2 = m2 minus m1 divided by m1 plus m2 into u2 plus 2 m1 u1 plus m1 plus m2। এখন যদি দেখো, এখানে আমরা যদি মানগুলো বসাই দেই, এখানে আমরা u2 এর মান আমরা এখানে লিখে দেই যদি ভালো করে, যে u2 এখানে আমাদের 0 থাকবে। u2 = 0, এখানে যদি u2 0 হয়, এখানে এখন u2 0, তাহলে u2 0, এখানে আমাদের u2 এর মান বসলে পুরাটা আমাদের 0 হয়ে যাবে। আর এখানে বাকি m1 u1 এর মান বসাই দিলেই আমরা v2 এর মানটা পেয়ে যাব। তাহলে v2 এর মানটা হচ্ছে 4.8 মিটার পার সেকেন্ড, 4.8 মিটার পার সেকেন্ড, এটা হচ্ছে আমাদের v2 এর মান। এই খালি সূত্রতে মান বসালেই যে আমরা যে এই যে v2 এর মানটা পেয়ে যাচ্ছি, এইটুকু করলেই তুমি এখানে পুরা 3 মার্ক পেয়ে যাবা। তাহলে দেখো, এই সূত্রটা জানা আমাদের কতটা ইম্পর্টেন্ট। তাহলে আমি আশা করি তোমরা সবাই এই সূত্রটা বাসায় অনেক কয়েকবার প্র্যাকটিস করবা। সেকেন্ড, যেটা আমাদের ঘ নাম্বার, সেটা একটু দেখো। উদ্দীপকের গতিশীল বস্তুর ভর স্থির বস্তুর ভরের তুলনায় অনেক বেশি হলে, গতিশীল বস্তুর ভর স্থির বস্তুর ভরের তুলনায় অনেক বেশি হলে সংঘর্ষের পর বস্তুদের পরিণতি কি হবে সেটা গাণিতিকভাবে যাচাই করো। এখন দেখো, প্রথম বস্তুর ভর ধরলাম, প্রথম বস্তুর ভর m1, আর দ্বিতীয় বস্তুর ভর বা স্থির বস্তুর ভর যেটা সেটা হচ্ছে ধরলাম m2। তাহলে m1 ইজ গ্রেটার দেন m2, মানে m1 এর ভর অনেক বেশি হবে m2 এর চেয়ে। এখন যদি দেখো, এখন যদি m1 ইজ গ্রেটার দেন m2 হয়, তাহলে দেখো m1 মাইনাস m2, এটার যদি আমাদের পার্থক্য যেটা বা এদের যেটা বা এদের যেটা মাস ডিফারেন্স হবে বা ভরের যেটা পার্থক্য, সেখানে কিন্তু দেখা যাবে যে m1 এর ভরটাই বিদ্যমান থাকছে, m2 এরটা আমি এখানে ধরে নিচ্ছি 0-র কাছাকাছি। যখন বলবে যে গতিশীল বস্তুর ভর ভরের স্থির বস্তুর ভরের তুলনায় অনেক বেশি, যখন লেখা থাকবে যে অনেক বেশি, তখন আরেকটাকে ধরে নিব এটা 0-র কাছাকাছি। তখন যেটা বাকি থাকবে, যেটা আমার বাকি থাকবে সেটাই হবে আমার অ্যান্সার। তাহলে m1 মাইনাস m2 ডিফারেন্স দিয়ে লিখে রাখা হয়েছে যে m1, মানে এখানে m1 বস্তুর ভরটাই বিদ্যমান আছে। এবং যদি m1 প্লাস m2 যদি হয়, m1 আর m2 যদি হয়, এখানে m2 এরটা যদি আমি ধরে নেই এটা 0-র কাছাকাছি, ধরে নেই এটা যদি 0-র কাছাকাছি, এর মানে এখানেও খালি যোগ করলে এরও যদি 0-র কাছাকাছি হয়, এর মানে লাস্টে কি বিদ্যমান থাকবে? m1 বিদ্যমান থাকবে। তাহলে এই দুইটা জিনিস আমরা আগে ধরে নিব, এই দুইটা জিনিস আমরা আগে ধরে নিব। এখন বলেছে যে প্রথম বস্তুর আমাদের যেটা শেষ বেগ হবে সেটা আমরা কিভাবে সেই আগের সূত্র থেকে নির্ণয় করব। আমরা খালি মানগুলো বসাবো। এখানে যে এই যে মানগুলো m1 মাইনাস m2 m1, m1 প্লাস m2 m1, সেগুলো এখানে আমরা একটু বসাবো, দিয়ে এখানে একটা রূপ বের করব। এখান দিয়ে যে v1 এর মানটা আমরা এখানে সুন্দর মতো করে বের করে আনতে পারবো। তাহলে v1 এর ক্ষেত্রে আমরা v1 লাস্টে দেখা যাবে u1, মানে সেই প্রথম বস্তু যেটা আদিবেগ ছিল শেষ বেগ ছিল সেটা সমানই থাকবে, সেটা হচ্ছে 3 মিটার পার সেকেন্ড। দ্বিতীয় বস্তুর ক্ষেত্রে দেখো v2, দ্বিতীয় বস্তুর ক্ষেত্রে দেখো v2 হচ্ছে, দ্বিতীয় বস্তুর ক্ষেত্রে v2 সেই আগের মতো সূত্র বের করলাম। সেই আগের মতো সূত্র বের করে এই যে আমরা এখানে m1 মাইনাস m2, m1 প্লাস m2 এগুলো যেগুলো বের করেছি সেগুলোর মান আমরা বসাই দিব। মান বসাই দিয়ে আমরা এখানে v2 এর মানটা বের করে নেব। v2 এর মান লাস্টে কি দেখা যাচ্ছে, v2 =
2 × U1 2 × U1 মানে বোঝা যাচ্ছে যে প্রথম বস্তু যেটা আদিবেগ ছিল তার দ্বিগুণ হয়ে যাচ্ছে, প্রথম বস্তুর আদিবেগের দ্বিগুণ হয়ে যাচ্ছে আমাদের দ্বিতীয় বস্তুর শেষ বেগ। তাহলে এখানে দেখা যাচ্ছে আমরা লাস্টে একটা কমেন্ট করব। এই যখন এই সৃজনশীলের ঘ নম্বর প্রশ্ন থাকবে, আমরা পুরা ম্যাথ করার পরে আমরা একটা স্টেটমেন্ট বা মন্তব্য জাতীয় কিছু সাধারণত চাওয়া হয়, আমরা সেই মন্তব্যটা ভালো করে একটা স্পষ্ট করে লিখব। যেমন এখানে লেখা আছে, গতিশীল বস্তুর শেষ বেগ সমান থাকলেই স্থির বস্তু দ্বিগুণ বেগে ছুটে থাকে। গতিশীল বস্তুর শেষ বেগ সমান থাকলেই স্থির বস্তু দ্বিগুণ বেগে ছুটে থাকে। কারণ এখানে আমরা দেখতে পাচ্ছি যে v2 ইজ ইকুয়াল টু 2 × U1। আচ্ছা, নেক্সট কোশ্চেনে দেখো এখানে লেখা আছে, এটা খুবই ইজি, যে 2 কেজি এবং 3 কেজি ভরের দুটা বস্তু 8.8 মিটার পার সেকেন্ড এবং 1.2 মিটার পার সেকেন্ড বেগে বিপরীত দিক হতে এসে সংঘর্ষের পর বস্তুটা একত্রে মিলিত হয়ে নির্দিষ্ট দিকে চলতে লাগলো। সংযুক্ত বস্তুটির চূড়ান্ত বেগ কত? উক্ত সংঘর্ষ স্থিতিস্থাপক না অস্থিতিস্থাপক, সেটা এখন আমাদেরকে বিশ্লেষণ করতে হবে। তো গ নম্বরে যদি যাই, সংযুক্ত বস্তুটার চূড়ান্ত বেগে আমাদেরকে নির্ণয় করতে বলেছে। চূড়ান্ত বেগ কিভাবে নির্ণয় করব? এটা আমরা একটু উদ্দীপকটা করব। এখানে আমাদের প্রথম বস্তুর ভর m1 2 কেজি, দ্বিতীয় বস্তুর ভর m2 3 কেজি। প্রথম বস্তুর আদিবেগ দেওয়া আছে u1 8.8, দ্বিতীয় বস্তুর আদিবেগ u2 1.2। এখন লেখা আছে বেগে বিপরীত দিকে, এই কারণে আমরা এখানে একটা মাইনাস নিয়ে আসবো, এখন m1 u1 প্লাস m2 u2 ইজ ইকুয়ালস টু m1 প্লাস m2 ইন্টু ভি। কেন লিখলো? কারণ এখানে লেখা আছে একত্রে মিলিত হয়ে। লেখাটা মানে দুই ক্ষেত্রে আমার একটা বেগ থাকবে, দুই ক্ষেত্রে আমাদের দুইটা মিলিত হয়ে একটা বেগে, মানে এখানে দুইটা বস্তু মিলিত হয়ে একটা বেগে চলতে থাকবে, সেটা হচ্ছে এই ভি বেগে। মানে ভি বেগটাই আমাদেরকে বের করতে হবে। সেটা কিভাবে বের করব? এই যে আদি ভরবেগের যেটা সমষ্টি সেটা সমান m1 প্লাস m2 ইন্টু ভি, এখন m1 u1 এর মান বসালাম, আর u2 আমরা এখানে বলেছি এটা মাইনাস, কারণ এটা u1 এর বিপরীত দিকে, আমরা এখানে মাইনাস সহই মানটা বসাবো। যখনই বলবে বিপরীত দিকে আমরা এখানে মাইনাস সহ মানটা বসাবো। তাহলে এখানে মান বসানোর পরে আমাদের ভি এর মানটা বের করে নিতে পারছি 2.8 মিটার পার সেকেন্ড। এখন ঘ নম্বরে দেখো, উক্ত সংঘর্ষ স্থিতিস্থাপক না অস্থিতিস্থাপক, এটা কিভাবে বের করা যায়? এটা বের করা তো খুবই ইজি। আমরা জানি স্থিতিস্থাপক অস্থিতিস্থাপক বের করার জন্য আমাদেরকে গতিশক্তিটা বের করতে হবে। মানে সংঘর্ষের আগে কোনো বস্তু যেটা গতিশক্তি থাকবে, সংঘর্ষের পরেও বস্তুর গতিশক্তি যদি সেম থাকে তাহলে সেটা স্থিতিস্থাপক, এবং যদি সেম না থাকে তাহলে সেটা অস্থিতিস্থাপক। এখন দেখো, গ থেকে বস্তুদ্বয়ের মিলিত বেগ আমরা পেয়ে গেছি, সেটা কি 2.8 মিটার পার সেকেন্ড, 2.8 মিটার পার সেকেন্ড, এবং সংঘর্ষের পূর্বে এবং সংঘর্ষে 2.8 মিটার পার সেকেন্ড। এখন আমরা দুইটা কেস আলোচনা করব, যে সংঘর্ষের পূর্বে এবং পরে। সংঘর্ষের পূর্বে যখন আমরা দেখছি, সেখানে সংঘর্ষের পূর্বের গতিশক্তি ek1 ইজ ইকুয়ালস টু হাফ অফ m1 v1 স্কয়ার প্লাস হাফ অফ m2 v2 স্কয়ার। এখানে কি করা হয়েছে? এখানে করা হয়েছে যে সংঘর্ষের পূর্বে যে আমরা এই যে বেগগুলো পেয়েছিলাম, যে u1 u2, আমরা এখানে সেগুলো খালি মানে সূত্রে বসাবো এবং মানটা বের করে টোটাল যেটা গতিশক্তিটা ছিল সংঘর্ষের আগে সেটা আমরা বের করব। টোটাল গতিশক্তিটা আমাদের এসছে, দেখো 79.6 জুল, 79.6 জুল। বাট সংঘর্ষের পরে যখন আমরা এখান থেকে গ নম্বরে একটা এই যে গ নম্বরে মিলিত বেগটা বের করেছিলাম, সেটা আমাদের সংঘর্ষের পরে এক একটা বস্তুর শেষ বেগ হয়ে যাবে। তখন সেখান থেকে আমরা এই যে সংঘর্ষের পরে গতিশক্তিটা বের করতে পারবো। সংঘর্ষের পরে যখন আমরা গতিশক্তিটা বের করলাম এই মানগুলো সূত্রে বসায়ে, তখন দেখলাম মানটা আসে আমাদের 19.6 জুল। সেখানে মানটা আসে কত? 19.6 জুল। এর মানে দেখো, সংঘর্ষের পূর্বে ek1 সংঘর্ষের পরে ek2 এর সাথে সমান নয়, দুটা নট ইকুয়ালস, মানে দুটার মান সমান নয়। এর মানে কি বোঝাচ্ছে? সংঘর্ষটা স্থিতিস্থাপক নয়, সংঘর্ষটা অস্থিতিস্থাপক। কারণ গতিশক্তি সংরক্ষিত হয়নি, কারণ মান সমান হয়নি। সংঘর্ষের পূর্বে এবং সংঘর্ষের পরে গতিশক্তি সমান হয়নি, মানেই সেটা অস্থিতিস্থাপক সংঘর্ষ। শেষ। এরপরে লাস্ট একটা কোশ্চেন আমরা দেখব, সে লিফটের কোশ্চেনটা। এই দেখো, একটা সুউচ্চ অফিস বিল্ডিং এ আরোহী সহ সর্বোচ্চ 400 কেজি ভরের ধারণ ক্ষমতা সম্পন্ন একটা লিফট 2 তলা হতে 7 তলা পর্যন্ত ওঠানামা করে। বিল্ডিং এর প্রতিটা ফ্লোরের উচ্চতা দেওয়া আছে 3 মিটার। উক্ত অফিসের একজন ভর যা 45 কেজি, তিনি একদিন লিফটটি 2 মিটার পার সেকেন্ড স্কয়ার ত্বরণে ওঠানামার সময় ওয়েট মেশিনে তার ওজন পরিমাপ করলেন। এক্ষেত্রে সর্বত্র অভিকর্ষ ত্বরণের মান 9.8।
এখানে একটাই কোশ্চেন এসছে এই উদ্দীপক থেকে এখানে যে উক্ত ব্যক্তির ওজন ওয়েট মেশিনের সাহায্যে সেদিন সঠিকভাবে নির্ণয় করা গেলে তা গাণিতিকভাবে বিশ্লেষণ দাও। এখন দেখো যেহেতু লিফটটা এখানে লেখা আছে লিফটের ত্বরণ হচ্ছে a is equals to 2 মিটার পার সেকেন্ড স্কয়ার। এই ত্বরণে লিফটটা আমাদের ওঠানামা করছিল। তাহলে এখানে a এর মানটা হবে আমাদের 2, এখানে a এর মানটা হবে 2। এখন তিনি তার ওজন সঠিকভাবে নির্ণয় করতে পারবে কিনা সেটা আমরা দেখব। যেহেতু সে ওঠানামা করছিল, ওঠানামা করলে আমাদের উঠতে গেলে আমরা এক রকমের ওজন পাবো, আবার নামতে গেলে আরেক রকমের ওজন পাবো। এর মানে কি সে সঠিকভাবে কি ওজন নির্ণয় করতে পারবে? পারবে না। তার প্রকৃত ওজনটা আমরা প্রথমে বের করে নিচ্ছি। তার প্রকৃত ওজনটা দেখো W = m × g, W = m × g। তাহলে m এর মান বসালাম, g এর মান বসাই দিলাম। m আমরা পেয়ে গেছি বস্তুর মানে লোকটার ভর দেওয়া আছে 45 কেজি। আমরা সেটা এখানে বসালাম। এরপরে কি লিফটে ওঠার সময় আপাত ওজন W আপ মানে উপরের দিকে যাচ্ছে। বস্তুটা আমরা কি বলেছি যখনই কোনো বস্তু লিফটে যখন উপরের দিকে যাবে সে একটা এক্সট্রা বল অনুভব করবে। এক্সট্রা বল অনুভব করা মানে কি তার যেহেতু ভরটা স্থির থাকছে তার নেট যে ত্বরণ সেটা বেড়ে যাবে। নেট ত্বরণ মানে কি আমাদের অভিকর্ষ ত্বরণের সাথে আমাদের এক্সট্রা যে ত্বরণ সেটা এড হয়ে যাবে। এই কারণে দেখো G + A মানে A আমাদের এড হয়ে গেল। A এড হয়ে যাওয়ার কারণে এই যে 45 × 9.8 প্লাস এই যে 2 এটা আমাদের A এর মান আমরা বের করেছিলাম। তাহলে 9.8 + 2 সেখান দিয়ে আমাদের 531 নিউটন আসে। আর যখন লিফটটা নামবে, আমি কি বলেছি নামার সময় আমরা একটু হালকা অনুভব করি। মানে আমাদের নেট ওয়েটটা কমে যায়। মানে আমাদের যেহেতু ভরটা স্থির থাকে আমাদের নেট ত্বরণটা কমে যাবে। এই কারণে আমরা অভিকর্ষ ত্বরণ থেকে এই লিফটের যে আমাদের যে ত্বরণটা থাকবে সেটা বাদ দিব। তাহলে m × g - a, m × g - a তাহলে হবে কি 45 × 9.8 - 2 নিউটন। এখানে আসছে আমাদের 351 নিউটন। তাহলে লিফটটা যখন সমত্বরণে ওঠানামা করছে তখন কি আমরা এই হচ্ছে ওজন মেশিনে কি সঠিকভাবে কি নির্ণয় করতে পারছি? না। আমরা ওঠার সময় একরকম পাচ্ছি, নামার সময় একরকম পাচ্ছি, আবার তার প্রকৃত ওজন আরেক রকম হচ্ছে। তাহলে আমরা সঠিকভাবে নির্ণয় করতে পারব না। তাহলে আজকের ক্লাসে এই পর্যন্তই ছিল আমাদের রৈখিক অংশের আলোচনা। আমরা তাহলে রৈখিক অংশে কি দেখলাম? রৈখিক অংশে মানে মেইনলি আসবে সংঘর্ষ থেকে, লিফট থেকে এবং আমরা যে আনত তলের অঙ্ক মানে অ্যাপ্লিকেশন অফ নিউটনস ল ওই পার্টটা এবং হচ্ছে পুলির যে অঙ্ক এবং আনত তল এবং পুলি কম্বাইন করে যে আমরা কয়েকটা কেস আলোচনা করেছি সেগুলো। আমরা এই কয়েকটা পার্ট একটু ভালো করে আমরা রিভিউ করব বারবার করে। ইনশাআল্লাহ লিনিয়ার পার্ট থেকে বেশি কোশ্চেন আসার কথা না। মেইনলি অ্যাঙ্গুলার পার্টে আমাদের আসল যে সৃজনশীল কোশ্চেন সলভিং বা বেশি কোশ্চেন যে আসে সেটা আমাদের অ্যাঙ্গুলার পার্ট থেকে আসে। সেটা আমরা নেক্সট ক্লাসে আলোচনা করব। ততক্ষণ পর্যন্ত সবাইকে ধন্যবাদ ক্লাসে থাকার জন্য। আসসালামু আলাইকুম।